এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। আমার তো আর জামাই নাই যে বাচ্চার মা হব। জামাই ছাড়া মা হওয়া যায় না, জানেন না? চুপ। সিনিয়রদের সাথে ভালোভাবে কথা বলতে হয়। চুপচাপ নিচে গিয়ে গাড়িতে বসো। প্রথম ভালোবাসা ভালো লাগা একজন ছিনিয়ে নিছে, এখন নতুন করে কাকে বিয়ে করব? আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। সামনে থেকে সরে দাঁড়ান। এইরকম একটা হাতির সমান কেউ দরজায় দাঁড়িয়ে থাকলে যাব কিভাবে? আমি যে মাথায় ব্যথা পেলাম তো বলতে পারতেন। রুমাইসা দেখি কি হইছে। আরে ভাই, আপনার বন্ধুর বোন হই, একটু তো সেবা আশা করি। সরি। হাফ হাবলার মতো রুমাইশার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কপালে হাত দিয়ে রাগি চোখে তার দিকে তাকিয়ে আছে। রুমাইশা আবারও একটা ঝাড়ি মেরে বলে, আপু, তোমার বিএফ কে ভদ্রতা শিখিয়ে দিয়েন। এইভাবে একটা নবজাতক শিশুকে আঘাত করে ওনাকে ডাক্তার কে বানিয়েছেন? ওনার তো কসাই হওয়ার দরকার। আজব, আমি কি করলাম? তুমি খাম্বার মতো না দেখে হাঁটো কেন? আমি কি বলছি উঠের মতো হাঁটতে নাকি? উনি আসছে নবজাতক শিশু, কয়দিন পর সন্তানের মা হবে। আর হব না। আমার তো আর জামাই নাই যে বাচ্চার মা হব। জামাই ছাড়া মা হওয়া যায় না, জানেন না? নাকি ডাক্তার হয়েছেন 1 পাস করে? আসলে দেখে তো কষের মতোই লাগে, তাহলে ডাক্তার কিভাবে বলি বলেন? চুপ। সিনিয়রদের সাথে ভালোভাবে কথা বলতে হয়। চুপচাপ নিচে গিয়ে গাড়িতে বসো। তোমার ভাইয়ার বিয়ে না দিয়ে তোমাকে বিয়ে করানো উচিত। বিবাহিত মেয়েদের আর বিয়ে করতে নেই ডক্টর সাহেব। প্রথম ভালোবাসা ভালো লাগা একজন ছিনিয়ে নিছে, এখন নতুন করে কাকে বিয়ে করব? রুমাইশা কথাটা বলতে গিয়েও বলতে পারে না। পাশেই পারভেজ, মুন্নি আর রাহুল আস্তে আস্তে গড়াগড়ি খায়। এটা তো খাম্বা আর একটা ছাগল, এই দুটার কি ঝগড়া করে মানায়? রাহুল, তোর বোনকে বিয়ে দে প্লিজ। দেখবি দিনে 3 বেলা শাশুড়ির ওষুধ পেয়ে সব ঠিক হয়ে যাবে। বেশি আদর দিয়ে বাদর বানিয়ে দিস না, বুঝলি? নয়তো গলায় ঝুলিয়ে থাকবে। আপনার গলায় তো আর ঝুলছি না, আর ঝুলিয়ে থাকলেই বা কি? আমি যে চিক না, আমাকে কোলে নিয়ে আপনার এক্সারসাইজ করা উচিত, ভুঁড়িটা যদি একটু কমে। ভুড়ি? আরে গাদি, ভুড়ি কোনটাকে বলো? আমার পেট এত স্লিম, এমন ছেলে 2টা আছে নাকি? আসলেই 2টা থাকবে কিভাবে? আপনার মতো ভালো কষাই তো একটাই। প্রথমে আনহাফের ভালো লাগলেও পরে কথাটা শোনার পর চিল্লিয়ে ওঠে। রুমাইশা একটু মুখ ভেঙচি দিয়ে নিচে যায়। এরে, কোথায় কুড়িয়ে পাইছিল তোর বাবাই? রাস্তায়, তাই না? তাছাড়া এমন তার ছেঁড়া হতো না। আনহাব, তুই কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস? রুমাইশা না হয় ছোট, তুইও ওর মতো ঝগড়া করছিস কে? তুই তো কম না, ওর কথায় পিঠে কথা মিলিয়ে ঝগড়া করছিস। তোর বোন আমাকে কথা শোনাবে, আমি চুপ থাকবো নাকি? এবার লাগতে আসুক, গালে ঠাটিয়ে দিব 2টা। ও কিন্তু কম না, দেখিস বাদরের মতো গলায় ঝুলিয়ে না পড়ে। একবার ঝুলিয়ে পড়লে আর কিন্তু টেনে নামাতে পারবি না। ঝুলিয়ে থাকুক না, কে বারণ করছে? কিন্তু তোর বোন তো আমাকে পাত্তা দেয় না। কি বললি? বুঝি নাই, জোরে বল রে ভাই একটু। বললাম আজকে ঋতুর বাসায় যাচ্ছিস, বিয়ে করে বাচ্চা কাচ্চার বাবা হয়ে যাবি। অথচ আমি একটা কচি খোকা হয়ে থাকলাম, কবে যে বিয়ে করব। চাইলে আমার আগে বাবা হতে পারতি, কিন্তু দোস্ত তোর ও আছে, বউ থাকতে পরকিয়া। রাহুল তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে। একটা গাড়ি ভাড়া নিয়েছে তারা 3 ঘন্টার জন্য। যেতে আসতে সময় লাগবে 2 ঘন্টা, আর কথা বলার জন্য 1 ঘন্টা যথেষ্ট। আনহাফ হাবলার মতো দাঁড়িয়ে আছে। রাহুল কি বলে গেল? আমি কি পরকিয়া করছি? কিন্তু বউ নিজেই পাত্তা দেয় না, আমি কি করব? শালা বাবু শালা ডেকে গেলাম আজীবন, কিন্তু আমার তো শালা হবে মুন্নির ভাই। মুন্নি আনহাফকে ধাক্কা দেয়। আনহাফ কি কি বলতে বলতে লাফিয়ে ওঠে। হুটহাট এত ভাবনায় ডুবে যায় কেন সেটা সে নিজেও জানে না, বুঝতে পারতেছে না। ভাইয়া, তোর কি মনে হয় ঋতু আপুর বাবা তোকে মেনে নিবে? আজ কিন্তু ঋতু আপুর ভালোবাসার পরীক্ষা হবে। বেকার অবস্থায় যদি তোর হাত ধরে থাকতে পারে তাহলেই বুঝবো আপু তোকে ভালোবাসে। এসব বলিস না, ভয় লাগতেছে আমার। জানি না আমার শ্বশুর রাগী না তেজি বিড়াল। তোদের জেদ আরে আমি আগে কিছু করি তারপর বিয়ে করব, তা না করে এখনই বিয়ের জন্য উঠে পড়ে লাগছিস। কেন রে ভাই, বিয়ে করা তো ভালো। কত বছর আর একা একা থাকবি? মুন্নি তো চাইলে আমি এখনই বিয়ে করব, কিন্তু না ম্যাডাম, এখনো ছোট বাচ্চা নাকি। মুন্নি হালকা হাসে। 3টা বছর রিলেশনে কখনো ঝগড়া হয়নি তাদের মধ্যে। বন্ধু বন্ডিং অনেকটা সুন্দর তাদের। মুন্নি হাসি দেখে রুমাইশা দাঁতে দাঁত চিপিয়ে ধীরে বলে, হ্যাঁ তো বিয়ে করেন, কে মানা করেছে? বিয়াত্তা বেড়া পাবে, বিয়াত্তা পোলাগো, বিয়ে করার কি মজা সে বুঝবে। হ্যাঁ আইসে, বিয়ে করবি কর না, এখানে কে বলতে বলেছে? চুপ, কি বলো এসব? মুন্নি জানে না আমি বিয়ে করেছিলাম? আস্তে কথা বলো। ওয়েট ওয়েট, তুমি কি কোনোভাবে জেলাস? জেলাস মাই ফুড। আপনার মতো হাতির জন্য জেলাস আর আমি? পাগলা কুত্তা কামড় দিল নাকি আপনাকে? শোনেন ভাই, ভাই না বলে ডাক্তার বলো, সেটাই তোমার মুখ থেকে বের হলে সুন্দর লাগে। জানো, যখন ডাক্তার বলো তখন তোমার চেহারা গ্লো করে, ভাইয়া যখন বলো তখন ইঁদুরের মতো দাঁত বের হয়। কি? এই আমি ইঁদুর তাই না?
অন্তত আমি আপনার বউয়ের থেকে 100 গুণ সুন্দর, ওকে? ডাক্তারের সাথে প্রেম করে ভাব নাই। দেখে নিয়েন, আপনার থেকে বড় ডাক্তার আমার জামাই হবে, যে মেডিকেল স্টুডেন্টদের ক্লাসও পাবে। এত সস্তা না, ওকে? দক্ষতা না থাকলে ক্লাস নেওয়া এত সহজ না। তোমার মতো গাধি তার ছেঁড়া মেয়েকে কোনো ডাক্তার বিয়ে করবে না, হাবাগোবা কেউ বিয়ে করবে। তাহলে আপনি ডাক্তার না? ও আচ্ছা, আপনি যে হাবাগোবা সেটা জানতাম না। আচ্ছা, আজ থেকে তাহলে হাবা ভাই বলবো? না না, গোবা ভাই বলি। কোনটা ভালো লাগবে বলেন? চুপ, বেয়াদব। হাবাগোবা কি? হ্যাঁ, লজ্জা করে না এসব বলতে? চড় দিব কিন্তু দুইটা। তোরা দুজন থামবি, আমি টেনশনে মরি। আর তোরা? আরে ভাই, বেশি কথা বললে একদম পচা পানিতে চুবিয়ে মারবো। আমরা ধীরে কথা বলছি, তোর কানে কথা কিভাবে যাবে? তার মানে আমাদের কথার দিকে তুই কান পেতে আছিস, তাই না? নির্লজ্জ। অন্যের কথা লুকিয়ে শোনা হয় না, জানিস না? ওরে সাধু বাবা, আমরা পাশে বসে কথা বলতেছো আর আমি শুনলেই দোষ? দেখিস আমার বোনকে তোর থেকে ভালো কারোর সাথে বিয়ে দেবো, তোর মতো হাবলার সাথে বিয়ে দেবো না। আমি কি হাবলা? আনহাব চোখ ছোট ছোট করে বলে। রাহুল মাথাটা নাড়িয়ে বোঝায়, হ্যাঁ তুই হাবলা, তুই হাবলা বস। আনহাব চোখ মুখ শক্ত করে ছিটে হেলায় দেয়। রুমাইশা রাহুলের কাঁধে মাথা রেখে কল্পনায় ডুব দেয়। আমি তোমার কাছে রাখবো আর মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আর সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর অন্য চিন্তা আমার। আমি তোমার কাছে রাখবো আর মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল মাখবো আর সারা দিনটা আমার। হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেমানি মন, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন। আমি তোমার কাছে রাখবো আর মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল মাখবো আর সারা দিনটা আমার। গাড়ি থামা শব্দে রুমাইশের গান বলা বন্ধ করে দেয়। সবাই চোখ বদ্ধ করে গান শুনতেছিল। আনহাব অবশ্য রুমাইশের মুখ দিয়ে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ, কিন্তু সেটা কারো চোখে ধরা পড়েনি। সবাই তো চোখ বদ্ধ করে গান শুনতেছিল। আচমকিক যখন রুমাইশা গান ধরছিল তখন সবাই অবাক হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে গান শুনতে শুনতে চোখ বদ্ধ করে নেয় সবাই। ভেতরে আসো। ঋতু বাবার গলাপে রাহুলের সালাম দেয়। মাথা তুলে তাকিয়ে চমকে ওঠে। এই লোক কখনো তাকে জামাই হিসাবে মানবে না, সেটা এখনই বোঝা হয়ে গিয়েছে। তাদের অফিসের ম্যানেজার পদে জব করে, কিন্তু অহংকার অনেক। যখন জানছে রাহুলকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, সেদিন উনি কত অপমান করেছে ওকে। করিম মিয়াও কিছুটা অবাক হয়েছে তাকে দেখি। বসো তোমরা। ঋতুর মা, ঋতুকে নিয়ে আসো তো, আসল কথায় আসে। জি, আপনি তো আমার সম্পর্কে সব জানেন, তাহলে নতুন করে আর কি বলবো? এখন আপনিই বাকিটা বলেন। তুমি বাড়ি ছাড়ছো অফিস থেকে বিতাড়িত, তা তোমার কি দেখে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব? আমার মেয়ে একজন প্রাইমারি শিক্ষক। আমরা একে অপরকে ভালোবাসি, আর টাকা এখন নাই, কিন্তু একদিন সব ফিরে পাবো। তোমার কি মনে হয় তোমার মতো বেকার একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? এটা কখনো সম্ভব না। বেকার বলবেন না আঙ্কেল, ভাইয়া অসুস্থ ছিল, সেই জন্য কোনো কাজ খুঁজতে পারে নাই। আমাদের এইভাবে থাকা খাওয়া অসুবিধা হচ্ছে, সেই কারণে আমরা ভাইয়ার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো আমার মেয়েকে নিয়ে গিয়ে কাজ করাতে চাও, তাই তো? আমি তোমার ভাইয়ার সাথে ঋতুর বিয়ে দিতে পারবো না। আসছো কথা হলো, এখন যেতে পারো। আপনি ভুল ভাবছেন। আর আমাদের এমন কি কাজ আছে যে আপনার মেয়ে করতে পারবে না? আর কাজ করার জন্য নিয়ে যাচ্ছি না। আমাদের সমাজ খুব খারাপ, দুইটা ছেলের সাথে একটা মেয়েকে থাকতে দেখলে নানান কথা বলে তারা। একবার বোঝার চেষ্টা করে না, ভাই হয় নাকি কে হয়? তাই আমি চাচ্ছি আরো একটা মেয়ে থাকুক বাসায়। সবাই অবাক করে রুমাইশার দিকে তাকিয়ে থাকে। এত কিছু হয়ে গেছে, রুমাইশা তো কিছুই বলে নাই কাউকে। রাহুল রাগী চোখে তাকিয়ে থাকে। রুমাইশা সেটা পাত্তা না দিয়ে আবারও বলে, আপনার মেয়ে কোনো কষ্ট পাবে না আমাদের কাছে থাকলে, সুখে থাকবে। সেটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আমার মেয়ে আমার চিন্তায় থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? দেখো, মেয়ে বেশি কথা বলতে চাই না আমি। তোমরা আসতে পারো। যদি আগে জানতাম রাহুল সেই ছেলে, তাহলে বাসায় আসতে বলতাম না।
সবাই অবাক হয়ে যায়। করিম মিয়া আস্তে আস্তে খারাপ কথা বলতে থাকে, অপমান শুরু করে। রুমাইশা সবাইকে আসতে বলে গাড়ির থেকে বের হয়ে যায়। একবার ঋতুর দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে আছে, মুখে তার কোনো কথা নেই। এটা ঠিক না। এই মেয়ে এমন ব্যবহার করতে পারলো? মন চাচ্ছে লাথি মেরে ফেলে দেই। শালা মেয়ে, প্রাইমারি শিক্ষক, তোর মেয়েরটাকে খাওয়ার জন্য আমরা বসে আছি নাকি? বাদ দেন, এইসব নিয়ে ভাবছি না আমি। এখানে দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠেন। আর কাকে ভালোবাসিস রে ভাই, যার মুখ থেকে একটা কথাও বের হলো না? অপমান হচ্ছে, আমরা তাও চুপচাপ শুনছে। চুপ থাক তোরা, বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিস। দে এখন বিয়ে দে, যা কাকে ধরে আনবি আন। আজকে আমি বিয়ে না করে বাসায় যাচ্ছি না। কি বস, বিয়ের প্যারা উঠছে নাকি? এই সময় আনহাফ এমন কথা রাহুল রেগে যায়। এই ছেলেটা সব জায়গায় খোঁটা দিবেই। গেটের বাইরে প্রায় 15 মিনিট তারা দাঁড়িয়ে ভিতরে কাহিনীগুলো কল্পনা করে। সবাই গাড়িতে গিয়ে বসে। তখন পিছন থেকে ঋতু ডাক দিয়ে বলে, রাহুল, আমাকে সাথে নিবে না? আমি তোমার সাথে যেতে চাই। যারা টাকার লোভ করে তাদের কাছে আমি থাকতে চাই না। আমাকে তোমার সাথে নিয়ে চলো রাহুল। দেখো বহিন, এখানে ঢং করতে আসছো? ওর সাথে যাবা মানে কি? বিয়ে করতে পারবা ওকে? ও এখন বেকার। বিয়ে করে ওর সাথে সংসার করতে পারবা, নাকি কিছুদিন পর সব ছেড়ে পালিয়ে আসবা? সরি ভাইয়া, আপনি ভুল ভাবছেন। আমি তো জব করি, তাই না? বিপদের সময় না হয় আমি রাহুলের পাশে থাকি। ও তো আমাকে অনেক হেল্প করেছে। এমনকি জবটা তো এমনি এমনি হয়নি। রাহুল 10 লক্ষ টাকা দিয়েছিল দেখেই আমি একজন শিক্ষক হতে পেরেছি। গাড়িতে উঠে বসো, তবে একটা শর্ত, তুমি তোমার বাবার বাড়িতে কখনো আসতে পারবে না। ওই যে পিছে তোমার ন্যাংটা বাপ, তাড়াতাড়ি উঠে পড়ো। রাহুল মুখ বুঝে সব দেখতে থাকে, তবে মুখ লেগে আছে হালকা হাসি। আনহাবকে হালকা করে চিমটি দিয়ে দাঁত কেলিয়ে বলে, আমার ভালোবাসা তো খুব পরীক্ষা করেছিল তোরা দুইটা। এখন দেখ, আমার সাথে পালিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। তুই মুন্নিকে বল তুই এখন বিয়ে করবি, ও রাজি হয় নাকি? আমারে খোঁচাবি না একদম। আমার বিয়ের প্যারা উঠে নাই। তোর ইচ্ছে জাগছে তুই বিয়ে কর। তুই ওরে হেল্প করছিস, আর সেই মানবতার খাতিরে ও তোর কাছে আসছে। জোক? কিরে, হিংসা হচ্ছে নাকি? আমার বউ হবে, তুই সিঙ্গেল। সিঙ্গেল বলতে বউ ছাড়া কি আর সেটাকে ডাবল বলা যায় বল? সামনে শীত আসতেছে। ওয়াক, কি অভদ্র! গাড়িতে বসে এইসব না বললে হয় না তোমাদের? 4-5টা করে কিন্তু বিয়ে দেবো সবার, তখন বুঝবা বউ চালানোর ক্ষমতা আছে নাকি নাই। ওহো, এখন বলতো, কে তোরে কি বলেছে? আমাদের সাথে থাকিস সেজন্য কিছু হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? আর আমাদের বা বলিস নাই কেন? আরে কে কি বলবে, হুদাই ভাবির বাবাকে পটানোর জন্য বলছিলাম, কিন্তু শালা আবাল মাইরি। এই অহংকার বের করবো, থাম। আমার 18 বছর পূর্ণ হোক শুধু, অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। হায় রে, আমি ভাবলাম তোরে কেউ কিছু বলেছে। যাই হোক, বিয়ে করে বাসায় ঢুকবো। আমার কাছে বিয়ে পড়ানোর জন্য যা যা লাগবে সব আছে। তুই কাজী অফিসে বল সব ঠিকঠাক করতে বল। তোর আর সইছে না, তাই না? হায় রে, রাহুল তোমার বোন তো দেখি ভারী দুষ্ট। আমার সামনে আমার বাবাকে শালা বলছে। আচ্ছা, তোমার ভয় করছে না? যদি বিয়ে না করি তখন? যে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত, তার আগে একবার বাধা দেওয়া দরকার। আর আমরা তোমার বাসায় গেছিলাম, এখন তুমি গেলে চলে যাও। ভাইয়া সব দিক থেকে পারফেক্ট, তোমার মতো হাজার মেয়ে ওর জন্য রাজি। সো একটাকে ভাবে বানিয়ে আনবো। ওরে, তার দরকার নাই বোন আমার। এই অধমকে ভাবি বানিয়ে রেখে দাও। এই অধম রান্না করা, কাপড় কাচা, লঙ্কা বাটা, বাসন মাজা, জামাই আদর করা সব পারে। কিন্তু কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলে। কিছুক্ষণ হাসার পর রাহুল চোখ ছোট ছোট করে বলে, সব না হয় পারো বুঝলাম, বাসায় কাজ করো সেজন্য পারো, বাট জামাই আদর কিভাবে পারো এটাও কি প্র্যাকটিস করা আছে? অ্যাঁ? সবাই আর এক দফা হেসে ওঠে। ঋতু বোকা বনে যায়। সে তো মজার ছলে কথাটা বলেছে, কিন্তু রাহুল এখনো তার দিকে ছোট ছোট করে চোখ করে তাকিয়ে আছে। জামাই আদর আগে করছে নাকি সেটা শোনার জন্য ঋতু মুখ বাঁকিয়ে হেসে বলে, হ্যাঁ, ঠিক ধরেছ। তুমি তো খুদ ধরা মানুষ। সেজন্য আগে একটা বিয়ে করে কিভাবে জামাই আদর করতে হয় তা শিখে রেখেছি, যাতে তোমাকে বিয়ের পর সুন্দর করে আদর করতে পারি, সেবা করতে পারি, কিভাবে জামাইকে শায়েস্তা করতে হয় সব পারি। লাগতো না বোন আমার, আমি এই বিয়ে করতাম না মা। আমাকে এখান থেকে উদ্ধার করো। এখন রাক্ষসী হয়ে যাচ্ছে, আমাকে খেয়ে দিবে। সবাই আবারও হাসতে থাকে, কিন্তু হুট করে রুমাইশা ঠিক করে কেঁদে ওঠে। সবাই অবাক হয়ে রুমাইশার দিকে তাকায়। রাহুল নিজের জায়গায় বদলে রুমাইশার পাশে বসে। রুমাইশা ভাইয়াকে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকে। ভাইয়া, কি হলো হঠাৎ? রাহুলও কান্না করছে কেন? মজা করছিলাম সবাই, তুমি আবার এমন কান্না করতে লাগছো কেন রুমাইশা? কিরে, হঠাৎ কাঁদা শুরু করেছিস কেন? কি হয়েছে আমাকে বল। রুমাইশা, এই কথা বল, কাঁদিস না, সমস্যা হবে তো। রুমাইশা কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ে। রাহুল আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে,
আমি বাবাইয়ের কাছে যাব ভাইয়া, আমি বাবাই যাব। বাবাই তোমার বিয়েতে কি থাকবে ভাইয়া? বাবাই তোমার বিয়েতে কি থাকবে না ভাইয়া? আমি বাবাইয়ের কাছে যাব। রুমাইশা জোরে কেঁদে দেয়। সবাই ব্যাপারটা বুঝতে পেরে চুপ মেরে যায়। পাশ থেকে ঋতু রুমাইশাকে আগলে নিয়ে বলে, এই মেয়ে একদম কাঁদবি না, দেখি আমার দিকে তাকা, আমরা সবাই আছি তো। বাবা এর জন্য কান্না না করে দোয়া করো। আমি তোমার ভাইয়া, সবাই তোমাকে অনেক ভালোবাসি। আজকে না ভাইয়ের বিয়ে দিবি, দেখ ভাইয়া তো কাঁদছে। ভাবি, কাঁদবি না একদম, আজকে বাবাইকে দেখে আসবো কেমন। এবার একটু হাস দেখি। রুমাইশা কান্না করা বদ্ধ করে ঋতুকে বুকে মাথা রাখে। রাহুল চোখ বদ্ধ করে কপালে হাত দিয়ে থাকে। হাসি খুশির মাঝখানে হঠাৎ যদি শোকের ছায়া আসে, তা সহজে মানুষের মন দাগ কাটতে পারে। ঠিক তেমনই হলো। এত মজার মধ্যে রুমাইশা একটা কথাই যথেষ্ট ছিল। প্রায় 30 মিনিট পর তারা কাজী অফিসে আসে। তারপর বিয়ে পড়ানো শেষ করে সবাই রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া শেষ করতে। রুমাইশা প্লিজ মন খারাপ করে থেকো না। তোমার ভাইয়া আজ বিয়ে করছে, ওকে একটু আনন্দ করতে দাও। তোমার মন খারাপ দেখলে ওর কি ভালো লাগবে বলো? হওয়ার সময় খুব আড়ালেই আনহাফ ফিস ফিস করে রুমাইশার কানে কথাটা বলে। রুমাইশা কিছুক্ষণ ভেবে বলে, আমাকে বাবাইয়ের কাছে কবর দেখতে নিয়ে যাবে ভাইয়া? নিয়ে যাব একটা শর্তে। কি শর্ত? আজ তোমার ভাইয়ার বাসর, ওকে ওর মতো থাকতে দাও। রাহুলকে সাথে নেওয়ার দরকার নাই। আমি, পারভেজ আর তুমি যাবো, ওকে? মুন্নি আপু? ওর কথা এখন না বললেই নয়। উফ, ওর কালকে ক্লাস আছে, ও যেতে পারবে না, কারণ তোমাদের বাসায় যেতে আসতে অনেক সময় লাগে। রাতটা ওখানে থেকে সকালের গাড়ি করে আসতে হবে। আচ্ছা। এই তো গুড গার্ল। এখন সবার সাথে তাল মিলিয়ে মজা করো তো দেখি। রুমাইশা হালকা হেসে নিজের সবার সাথে হাসি মুখে আড্ডা দিতে থাকে। তারা বাড়িতে পৌঁছায় দুপুর 3টার সময়। বাসায় এসে বাসর ঘরে সুন্দর করে সাজিয়ে দেয়। সন্ধ্যার আগে আগে ঘর সাজানো হয়ে যায়। আনহাফ সেটা দেখে বুকে হাত দিয়ে হালকা কষ্ট পাওয়া নাটক করে, বলে, ইস, বুকে ব্যথা করে বন্ধু, তুমি বিয়ে করে বাসরটাও করে ফেলবা। কয়দিন পর তোমার বাচ্চা আমাকে খোঁটা দিয়ে বলবে, ওই বুইড়া কাকা কবে বিয়ে করবা? আমি কি কাকি পাবো না নাকি? এই দুঃখ কই রাখবো বন্ধু? আনহাফের কথায় সবাই হা হা করে হেসে দেয়। এমন ভাবে কথাটা বলল যেন সত্যিই সে অনেক কষ্টে পাইছে। রুমাইশা কিছু পাঙ্গ করার জন্য সুরে বলল, তো যাও না, তুমি বাসরটা সেরে ফেলো। মুখে হাত দিয়ে নিজেই রুমে দৌড় দেয়। মুখ ফসকে কি বলে ফেলেছে সে। সব জায়গায় তার কথা না বললে যেন হয় না। সবাই একসাথে আস্তাগফিরুল্লাহ বলে চোখ বড় বড় করে রুমাইশা যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুমাইশা নিজের রুমে এসে রেডি হয়ে বাইরে বের হয়। সেটা দেখে রাহুল ভুরু কুচকে বলে, আমার জামা সেন্স কেন? কোথাও কি যাবি? হ্যাঁ, তোদের বিরক্ত না করা ভালো, তাই না আহনাফ ভাইয়া? আমি বাবাইয়ের কবরটা দেখে আসি। আহনাফ ভাইয়া আর পারভেজ যাবে সাথে, মুন্নি আপু নাকি যেতে পারবে না। মানে যাওয়ার প্রয়োজন নেই, আর গেলে আমরা সবাই যাব। মুন্নি আর আনহাব রাহুলকে বোঝায় মেয়েটা যেতে চাচ্ছে যাক, মুন্নির ক্লাস আছে, নয়তো সে নিজেও যেত। রাহুল কিছুটা রাগ করে, কিন্তু কিছু করার নাই, সাথে আনহাব থাকবে সেজন্য আর কথা বাড়ায় না। রাত 8টার সময় 3জন বাড়ি থেকে বের হয়। তার আগে আনহাব মুন্নিকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছে। কিসে যাবা? তুমি নাকি বাস ট্রেন কিছুতে উঠতে পারো না, তো এখন কার ভাড়া করবা নাকি? রুমাইশার ঠোঁট উল্টায়। পারভেজ পিক করে হেসে দেয়। তার বোনের এই ঠোঁট বাঁকিয়ে হাসা, ঠোঁট উল্টানোটা তার বেশ লাগে। সামনে একটা কার এসে দাঁড়ায়। পারভেজ নিজের টাকা দিয়ে ভাড়া করেছে গাড়িটা। হুট করে আনহাবকে অবাক করা কণ্ঠে বলে, আচ্ছা, আমরা তো চট্টগ্রাম থাকি, তাহলে যেতে আসতে সময় লাগবে না তো? উফ, আমি তো ভাবছি ঢাকা থাকি, সেজন্য সময় লাগবে। তো আপনার কি মনে হয় আমরা ঢাকা আছি? আমি প্রথমেই ভাবছি আপনার খেয়াল নেই, কিন্তু কিছু বলি নাই। এখান থেকে বাসায় আসতে 30 মিনিট সময় লাগবে, আর অপর পাশে অফিস, সেই হিসেবে অফিসে যেতে 20 মিনিট লাগে, আর বাড়ি থেকে 50 মিনিট লাগতো অফিস আসতে। ও তো আগে বলো নাই কেন? মুন্নিকে সাথে নিয়ে আসতাম, রাতে একসাথে আমরা ঢাকা ব্যাক করতাম, তোমার জন্য সব। আর আমি একটা গাধা, এটা ঢাকা না চট্টগ্রাম সেটাই মনে ছিল না। হয়েছে, থামেন তো। মেয়েদের মতো ন্যাকামি করবেন না। আমি ইচ্ছে করে বলি নাই, কারণ আজ বাসায় আসবো না, সৎ মায়ের বাসায় যাব, গিয়ে একটু দেখে আসি কেমন আছেন উনি। আমার তো যাওয়ার অধিকার আছে, তাই না? আনহাব বিরক্ত হয়। গাড়ি থেকে ওঠার পর পারভেজ ঘুমিয়ে গেছে। তারা কারে আসার জন্য 20 মিনিটও সময় লাগে না, আর বেচারা 10 মিনিটে ঘুমাতে পারলো না। বাসায় এসে আগে সবাই কবরস্থান থেকে ঘুরে আসে। আনহাব রুমাইশার দিকে তাকিয়ে বলে, প্লিজ বাসায় না ফিরে হোটেলে থাকি। আমি তোমার এই শয়তান মায়ের বাসায় যাব না। দেখা গেল আমার বিয়ের আগে আমাকে মেরে দিল। এই বয়সে আমি মরতে চাই না, প্লিজ। থুর বাল। আচ্ছা চলো। আরে ছেলে মানুষ এত ভীতু হলে হয় নাকি? এ তো দেখি উঠতে বসতে ন্যাকামি করার জন্য বউয়ের হাতে মাইর খাবে। কিছু বললে? না। রাতে 3জন একটা হোটেলে ওঠে। সকাল 9টার সময় সবাই ঘুম থেকে ওঠে। আনহাব উঠে দরজা খুলে দেখে সামনে রাহুল আর ঋতু দাঁড়িয়ে আছে। রাতে শুনেছিল তারা কোন হোটেলে আছে, সেজন্য হয়তো নিজেরাও বাবার কবর দেখতে চলে আসছে। আনহাব কিছু না বলে রুমে বসতে বলে। সবাই ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া করে নিজ বাসায় ফিরে। আনহাব সেখান থেকে ঢাকায় ব্যাক করে। সময় বহমান কেটে গেল 3.5 বছর। আর
আইজ এইচএসসি এক্সাম শেষ করলো রুমাইশা। পারভেজ এসএসসি পাশ করে বর্তমান ইন্টারে ভর্তি হয়। রাহুল একটার ছেলে হয়েছে, বয়স 1 বছর। ঋতু মায়ের মতো করে পারভেজ আর রুমাইশাকে আগলিয়ে রাখছে। আহনাফ সেই বিয়ের সময় আসছিল, এরপর আর কখনো এখানে আসে নাই। রাহুলের সাথে যোগাযোগ থাকলেও আর কারোর সাথে তার কথা হয় না। আজকে এক্সাম শেষ হওয়ার জন্য রাহুল রুমাইশাকে ডাকে। এরপর সে কী করবে সেটা শোনার জন্য রাহুল রুমাইশাকে ডেকে বলে, রুমাইশা এখন কি করবি ভাবছিস? সেই অনুযায়ী কোচিংয়ে ভর্তি করায় দেবো তোকে। ডক্টর হব। এখন কোন কোচিং ভালো হয় দেখো। আর কালকে আমাদের বাসায় ফিরছি, রেডি তো? এতদিন এক্সামের জন্য বাসায় যাইনি। আমার 18 বছর পূর্ণ হয়েছে জানুয়ারি মাসে। অফিস বাড়ি কিছু ছাড়বো না আমি। রাহুল কিছু বলে না। গন্তব্য এখন তাদের লড়াই করার স্থানে। 3.5 বছর কম কষ্ট হয়নি তাদের চলাফেরা করতে। রাহুল একটা ছোট্ট কোম্পানিতে জব করতেছে, পারভেজ ছোট হয়েও টিউশনি করতেছে। পরদিন সকালে তাদের গন্তব্য হয় নিজ লড়াইয়ের জন্য। মেঘের গর্জন, সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে স্টুডেন্টরা এদিক সেদিক ছুটতে থাকে। আজ মেডিকেলের প্রথম ক্লাস, আর আজকেই বৃষ্টি হবে কে জানতো। দৌড়ানোর সময় কাদার সাথে পা বাঁধিয়ে পড়ে রুমাইশার। মুখটা কাদু কাদু করে বসে থাকে মাটিতে ওইভাবে। সে তো ধীরে হাঁটতেছিল, তার সব ফাইল, ফোন, ব্যাগ রাখিবার কাছে আছে, আর সে আনন্দে বৃষ্টিতে ভিজতেছিল। কিন্তু হুট করে এভাবে পড়ে যাবে ভাবে নাই। গায়ের সাদা জামা কাদায় মেখে একাকার হয়ে গেছে। চারদিক থেকে সবাই খিলখিল করে হেসে দেয়। উপর হয়ে পড়ার জন্য চোখ মুখেও কাদা লেগে আছে। চোখের চশমা ঠিক করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে কিন্তু হয় না। এই বৃষ্টির সময় কেউ একটু এগিয়েও আসতেছে না। মাথা নিচু করে বুঝতে পারে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। একটা হাত তার দিকে এগিয়ে দিয়ে বলে, 4 চোখ নিয়ে চলাফেরা করো, তাও পড়ে যাও কিভাবে? দেখে শুনে চলতে পারো না? হাত দাও। তোমার জন্য নিশ্চয়ই আমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো না। দেখুন, কে আপনি জানি না, কিন্তু ভাইয়া ওঠাতে মন চাইলে উঠিয়ে নেন, কিন্তু কথা শোনাতে আসবেন না। আর আমার চশমা নিয়ে মোটেও কথা বলবেন না। অতিরিক্ত পড়াশোনা করতে হলে চশমা ব্যবহার করতে হয়। রুমাইশা আর কিছু বলতে পারে না। সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। তার সামনে আনহাব দাঁড়িয়ে আছে। তার জন্য বিশ্বাস হচ্ছে না। আনহাব হয়তো এখানে তাকে চিনতে পারে নাই। খাদা দিয়ে তো মুখ মেখে আছে। আনহাব রুমাইশাকে টেনে ওঠায়, তারপর হালকা জোরালো গলায় বলে, সবাই দৌড়াদৌড়ি করছে দেখে দাঁড়িয়েছিলে কেন মেয়ে? বৃষ্টিতে ভিজতে গিয়ে কাদা দিয়ে তো ভিজে গেছো। এখন এই শরীর নিয়ে ক্লাস করতে যাবে নাকি? রুমাইশার আর কোনো কথা আনহাফের কানে যায় না। সে জোর পায়ে সেই জায়গা ত্যাগ করে। হাতে ছাতা থাকলেও অনেকটা ভিজে গেছে শরীরের জামা। জামা থেকে পানি ঝরতে ঝরতে বিড়বিড় করে বলে, উফ, এই মেয়েটার জন্য আমার জামা ভিজে গেল। এখন আবার ক্লাস নেওয়ার জন্য যেতে হবে। প্রথম দিন স্টুডেন্টরা একটু আনন্দ করবে, কিন্তু আকাশটা শান্তি দিল না। আজকের দিনেই কি বৃষ্টির প্রয়োজন ছিল? আল্লাহ, বৃষ্টি দিছো, বৃষ্টির সাথে আমার বউটাকেও পাঠিয়ে দাও। আর কতদিন একা একা থাকবো? 28 শেষে 15 দিন পর 29 বছরে পা দিব। এই অধম কি বউ পাবে না কখনো? আনহাফ কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে। আহা, বেচারার বয়স কম না, কিন্তু বউ ছাড়া প্রতিটা প্রহর গুনতে হচ্ছে তাকে। ক্লাসের সময় হয়েছে দেখে ক্লাস নিতে চলে যায়। 20 মিনিট হাতে সময় ছিল। এই সময় নিজের ক্লাসটা থেকে রুমাইশা জামা চেঞ্জ করে আসে। আনহাফ আজ প্রথম মেডিকেল স্টুডেন্টদের ক্লাস নেবে। একটা ক্লাস করে নেওয়ার দায়িত্ব তার উপর পড়েছে। জানি না স্টুডেন্টরা আমার ক্লাস পছন্দ করবে কিনা। উফ, একটা উত্তেজনা কাজ করছে আমার ভিতরে। আনহাফ ক্লাসের দিকে যায়। এদিকে রুমাইশা হাতের ছাতা বদ্ধ করে ক্লাসে ঢুকে শেষের দিকে একটা বেঞ্চে বসে রাখিবার উদ্দেশ্য বলে, প্রথম দিনে এমন ঘটনার মুখোমুখি হতে হবে কে জানতো। বালরার ভাগ্য ভালো, পাশেই বাসা ভাড়া নিয়েছিলাম। এইসব বোর্ডিংয়ে থেকে পড়াশোনা আমার দ্বারা সম্ভব না। তোরে ভিজতে কে বলেছিল? জানিস না ক্লাস আছে? না, তুই তো লাফিয়ে লাফিয়ে ভিজতে গেলি। আমি ভাইয়ার কাছে ফোন দিয়ে বলবো যে ভাইয়া, আপনার বোন বৃষ্টিতে ভিজেছে। এই থাম, একদম চেঁচাবি না বলে দিলাম। ভাইয়া আমাকে একা পাড়িয়ে দিয়ে ভ্যা ভ্যা করছে। আর তুই এইসব বললে আমার কান ধরে বাসায় নিয়ে যাবে। তখন বলবে এসব ডাক্তার তোরে হওয়া লাগবে না। আচ্ছা, বলবো না, যা। বাট তোরে না সুন্দর লাগছে আজকে। সকালে বেশি সুন্দর লাগছিল সাদা ড্রেসে, এখন তো আলাদা। রুমাইশা কিছু বলবে তার আগে স্যার ক্লাসে প্রবেশ করে। রুমাইশা স্যারের জায়গায় আনহাফকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আনহাফ এখানে রুমাইশাকে দেখতে পারে নাই। রুমাইশা লাস্ট বেঞ্চে আছে, সেজন্য হয়তো নজরে যায়নি। আহনাফ তাহলে ভালো একজন ডাক্তার হয়েছে, না হলে ও ক্লাস নেওয়ার চান্স পাবে কেন? কিন্তু রাহুল ভাইয়া তো আমাকে এসব বিষয়ে কখনো বলে নাই, আর বলবে কেন? আমি তো এই কয়েকটা বছরে একবারও আহনাফের কথা শুনতে চাইনি। কি রে, কি বলিস? তুই স্যারকে চিনিস নাকি? কি বিড়বিড় করছিস? আনহাফ নিজের পরিচয় দিয়ে ক্লাস নেওয়া শুরু করে।
একদিনে সবার পরিচয় নেওয়া সম্ভব না, আস্তে আস্তে সবার সাথে পরিচয় হওয়া যাবে। ক্লাস শেষ করে আনহাফ হসপিটালে যাবে, তখন কারো মাথায় তার মাথা বাড়ি খায়। আহ সরি আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমাকে কি একটু সময় দিতে পারবেন? বেশি সময় নিব না, প্লিজ। রুমাইশা দৌড়ে এসে আনহাফের সামনে দাঁড়ায়। আচমকায় আনহাফ রুমাইশার সাথে ধাক্কা লেগে যায়। আনহাফ রুমাইশাকে তার সামনে দেখে হা হয়ে যায়, অবাক হয়ে বলে, তো তুমি এখানে কি করছো? অসুস্থ নাকি? কিন্তু তাহলে হসপিটালে থাকার কথা, এখানে তো থাকার কথা না। আমি এই মেডিকেলে চান্স পাইছি, মানে আমি ডাক্তারি লাইনে পড়বো। বাই দ্য ওয়ে, সময় হবে নাকি ভুলে গেছেন আমাকে? তোমাকে মনে রাখার মতো কিছু হয়নি, কিন্তু তুমি মেডিকেলে পড়ছো কেন? তুই না বিজনেস নিয়ে পড়বা? ইচ্ছে করলো সেই জন্য। এখানে দাঁড়িয়ে কথা বলবেন? তোমার ক্লাস নেই? না, প্রথম দিন সেই জন্য আর ক্লাস হবে না। বৃষ্টি ছাড়ছে, আপনি কি ব্যস্ত? যাও গিয়ে রিক্সা ডাকো, আমি আসছি। রুমাইশার সাথে গাড়ি ছিল, কিন্তু আনহাফের সাথে রিক্সা ওঠার সুযোগটাও মিস করতে চায় না সে। সেজন্য একটা রিক্সা ডেকে উঠে পড়ে। আনহাফ কিছুক্ষণ পর মুখে মাস্ক পরে রিক্সায় উঠে। বলো কি বলবে, আমার বেশি সময় নাই। 30 মিনিট পর থেকে রুগী দেখা শুরু করব। কেমন আছেন ডাক্তার? রুমাইশার কথায় আনহাফ হালকা হেসে দেয়। মেয়েটা তার থেকে শুনতে চাচ্ছে কেমন আছে। হালকা হেসে উত্তর দেয়। এটা শোনার জন্য আলাদাভাবে ডাকলে আমাকে? ভাবি কেমন আছে? হয়তো ভালো। কেন ডাকছো সেটা বলো। ভালো থাকবেন, আসি। বিরক্ত হবেন জানলে আসতে বলতাম না। রুমাইশা রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দেয়। আনহাফের দিকে না তাকিয়ে হেঁটে গাড়ি যেখানে আসে সেখানে যায়। আনহাফ বিরক্ত হয়, কিন্তু আগের থেকে বিরক্ত না রুমাইশা এমন আচরণে। আনহাফ নিজের ফোনটা বের করে রাহুলের কাছে ফোন দেয়। রুমাইশা যে ডাক্তারি পড়বে আমাকে আগে তো বলিস নাই। আর ও চশমা পরা কবে থেকে শুরু করছে রে? তুই রুমাইশাকে কই পেলি? আমি বললাম না আজ থেকে মেডিকেল স্টুডেন্টদের ক্লাস নিব? তো রুমাইশাকে দেখলাম। আর ও কি জানে না মুন্নির কথা? আনহাফ চোখ বদ্ধ করে কথাটা বলে। চোখের কোনায় পানি জমে আছে। এইটুকু সময়ের মধ্যে রাহুল ছোট্ট করে উত্তর দেয়। না, ও এসব বিষয় কিছু জানে না। কেন, ও কিছু বলেছে? না, শুধু বললো ভাবি কেমন আছে। আর পরে দেখলাম চোখে পানি নিয়ে এখান থেকে চলে গেল। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? বল। রুমাইশা কি কোনোভাবে আমার প্রতি দুর্বল? আরে এসব বাদ দে। আঙ্কেল আন্টি কেমন আছে? বাসায় কি ফিরবি? কথা ঘুরিয়ে নিস কেন? রাহুল ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দেয়। রুমাইশার ডায়েরি সে পড়েছে। অজানা অনেক কিছু তো জানছে, সেজন্য কারো জন্য ভালো লাগা কিছু লুকাতে হয়। ঘড়ির দিকে তাকিয়ে মিটিংয়ের সময় আরও 30 মিনিট পর সেটা দেখে রুমাইশার কাছে ফোন দেয়। ক্লাস কেমন হলো? দূর, প্রথম দিন একটুও ভালো হয়নি ভাইয়া। বৃষ্টি শুরু হয়েছিল, কাদায় পড়ে আমার চোখ মুখ ভূতের মতো হয়েছিল। আমাদের এই দিক তো বৃষ্টি হয়নি। যাই হোক, সাবধানে থাকিস। আর আনহাফের সাথে নাকি দেখা হয়েছিল? ও হ্যাঁ ভাইয়া, শোন। কি ব্যাপার বলতো? তুই এই প্রথম 4 বছরে একটা বারো আহনাফ ভাইয়ার কথা আমাকে বলিস নাই কেন? অদ্ভুত তো। যাই হোক ভাইয়া, বিয়ে কবে করছে? ওর থেকে বাকি সব জেনে নিস। তুই চাইলে এখন নিজের অধিকার আদায় করতে পারিস, পিচ্চি। মানে? রুমাইশা কিছু বুঝতে পারে না। কিসের অধিকার? তাদের তো ডিভোর্স হয়েছে। যদিও সে ডিভোর্স পেপারে সাইন করে নাই, একটাবার ডিভোর্স পেপার খুলেও দেখেনি। রাহুল আর কিছু না বলে ফোনটা রেখে দেয়। তারপর ঋতুর সাথে কথা বলে কাজে মন দেয়। প্রায় 3 মাস আগে নিজ বাড়ির অফিস সব ফিরে পাইছে তারা। তার জন্য কম নড়তে হয়নি। সব একা হাতে সামলিয়ে নিয়েছে রুমাইশা। নিজের অধিকার সে ছাড়ে নেই। বাড়ি থেকে বের করে দিয়েছে তার সৎমাকে। সাথে সানায় সব কুকর্ম ফাঁস করে দিয়েছে। যদিও তাদের নামে কিছু ছিল না, কিন্তু রুমাইশা কিছু টাকা দিয়ে দেয়। আহনাফ স্যারকে তুই আগে থেকে চিনিস? আমার ভাইয়ের বন্ধু হয়, আর বিবাহিত, হয়তো বা বাচ্চাও আছে। আমি তোর থেকে শুনতে চাইছি কি, বিবাহিত নাকি অবিবাহিত? নিজের বলে দিস কেন? হ্যাঁ, না, তুই যদি ক্রাশ খেয়ে ফেলিস তখন তো ছ্যাঁকা খাবি, তাই আগেই বলে দিলাম। আমার তো মনে হয় স্যাকা তুই খাইছিস। যাই হোক, ধন্যবাদ। কেন? তোর জন্য মেডিকেলে পড়তে পারছি। রুমাইশা হালকা হাসে। একদিন নিউজ দেখতে পায়, ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর একটা মেয়ে পড়াতে চায় না। ফ্যামিলির অবস্থা ভালো না, কিন্তু ফ্রেন্ডরা রাজি ধরেছিল কখনো সে ডাক্তারি পড়ার যোগ্য হবে না। তাই জেদের বসে পড়াশোনা করে, অপমান সহ্য করে পরীক্ষা দেয়। চান্স পায় ঠিকই, কিন্তু পড়ার ক্ষমতা তার নাই। সেদিন রুমাইশা বাড়ির ঠিকানা খুঁজে রাখিবার দায়িত্ব নেয়। নিজের পড়াশোনার খরচ চালাবে বলে জানিয়ে দেয়। তারপর থেকে তাদের পরিচয় বেশ দিনের না। মেডিকেলে কলেজের মেসে না থেকে রুমাইশার বাসা ভাড়া নিয়ে থাকে। মেডিকেলে থাকলে সিনিয়রদের র্যাগিং এসব সে সহ্য করবে না। তার উপর তার চলাফেরা একটু বড়লোকদের মতো, যা অনেকের কাছে খারাপ দেখাবে। রুমাইশা আর রাকিবা রেস্তোরাঁ থেকে বের হয়ে একটা ফুলের বাগানে আসে। এটা সবার জন্য উন্মুক্ত, সবাই এখানে আসা যাওয়া করতে পারে। দুজন যখন ঘোরাঘুরি করে, তখন একটা ছেলে এসে রুমাইশার সামনে দাঁড়িয়ে একটা চিরকুট হাতে ধরিয়ে দেয়। চিরকুট খুলে দেখে, নিজের বডিকে আড়াল করতে শিখো। সবার জন্য শরীর কি উন্মুক্ত?
যদি তাই হয় তাহলে শরীরের ওড়না গলায় ঝুলিয়ে না রেখে ফেলে দাও। রুমাইশা শরীরের দিকে তাকায়। না ঠিক আছে, জামার সাথে ওড়না মানিয়েছে, তবে এমন ওড়না অনেকের কাছে বাজে লাগতে পারে। সে গলায় ওড়না ঝুলিয়ে রাখছে, ওড়নাটা দিয়ে গা ভালোভাবে ঢেকে বলে, অদ্ভুত, কে দিল এই চিরকুট? চিরকুটে তো আর কিছু দেওয়া নেই, আর কে দিছে তার নামটাও নাই। হেই, কেউ ক্রাশ খেলো না তো? বইন, সুন্দর মাইয়া ক্রাশ খেতেই পারে। যাই হোক, ওই দিকে তাকিয়ে দেখ কে আসছে। কে? কে আবার? আমার না হওয়া ক্রাশ। ক্রাশ না খেতেই তুই সেকা দিয়েছিস। বাই দ্য ওয়ে, স্যার দেখতে অনেক সুন্দর, তাই না? আহনাফ? রুমাইশা অবাক হয়। আনহাফ এখানে কি করতেছে? তবে ভালো করে লক্ষ্য করে দেখে পাশের বাগান থেকে ফুল গাছ কিনতেছে। হয়তো ফুলের গাছ কিনতে আসছে সে। রোমাইশা, এখানে কি করছো? রুমাইশার কণ্ঠ শুনতে পেয়ে পিছনে তাকিয়ে দেখে একটু আগে বাগানে ছিল, হুট করে তার পিছনে কিভাবে আসলো। একটুর জন্য সে অন্যদিকে চোখ রাখছিল, আর এই কাণ্ড আবারও ঘটে গেল। পিছনে ঘুরতে গিয়ে তার মাথায় আনহাফের নাকে বাড়ি খায়। এবার আনহাফ রাগী কণ্ঠে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কি? যখন দেখা হয় তখনই আমার সাথে বাড়ি খাও। তো আমি কি মাইনাস আর তুমি প্লাস নাকি, যে আমাকে দেখলে আকর্ষণ বাড়ে তোমার? এভাবে বলছেন কেন? এত কাছে এসে দাঁড়ালে তো ধাক্কা খাবই, তাই না? তাই কথা কম বলবেন। এখানে কি করছেন? তুমি এখানে কি করছো? এমনি ঘুরতে আসছি, কিন্তু ফুলের গাছ কি করবেন? একা একা ফুলের গাছ সামলাবেন নাকি নিজেকে? একা কই, আমার বোন আছে, মম আছে, বাবা আছে। ওকে ওকে তো কখনো দেখি নাই তোমার সাথে। মানে আপনার মা বাবা এখন আপনার কাছে থাকে? আঙ্কেল না চেয়ারম্যান ছিল, আর ও আমার সাথে থাকে, মেডিকেল স্টুডেন্ট। ছিল, কিন্তু এবার নির্বাচনে দাঁড়াতে দেইনি আমি। মমের রিটার্ন হয়েছে, সেজন্য সবাইকে নিয়ে একসাথে থাকি। ও ভাইয়া, আপনি কি বিয়ে করছেন? কেন বলো তো? থাক, বলতে হবে না। ভালো থাকেন। রুমাইশা মুখ ভেংসি দিয়ে সেখান থেকে সরে যায়। আনহাফ মুখ বুজে হালকা হেসে দেয়। তারপর পাশে গিয়ে রুমাইশার হাত ধরে হাঁটতে থাকে। রুমাইশা প্রথমে ভাবতেছে এটা হয়তো রাকিবার হাত, কিন্তু পরে আনহাফকে দেখে অবাক হয়। ধরছেন কেন? একবার তুমি, একবার আপনি, একবার ভাইয়া, আবার কখনো কখনো ডাক্তার। আর কি কি বলে ডাকা বাকি আছে তোমার বলবা? জামাই, ওগো শুনছো? কে আপু, এদিকে আসো। আনহাফ আর রাকিবা হা হয়ে রুমাইশার দিকে তাকিয়ে থাকে। রুমাইশা ফিক করে এসে দেয়। ওদের মুখে ভঙ্গি দারুণ লাগতেছে। আনহাফ কপালে 2 আঙ্গুল ডলা দেয়, তারপর সন্দেহ কণ্ঠে বলে, হে মিস, কোনোভাবে আমার প্রেমে পড়ো নাই তো? দেখো আমি কিন্তু বিবাহিত, আমার একটা মেয়ে আছে, প্লিজ আমার দিকে নজর দিও না। আমার বয়ে গেছে আপনার দিকে নজর দিতে। আচ্ছা ভাইয়া, আমার সতীনের সাথে আমার দেখা করাবেন না? সতীন? সতীন? আসলে না নকলে? ধর, বুঝতেছি না। আসলে আপনাদের সম্পর্ক কি স্যার? রুমাইশা আপনার কে হয়? আর বলো না, আমি ওর ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, বুঝলে? তো আমার উপর ওর খারাপ নজর আছে, সেজন্য আমি আমার বন্ধুর বাচ্চাকেও দেখতে যাইনি। ভয় হয় যদি মেয়েটা জাদু করে আমার মন ছিনিয়ে নেয়। মোটেও না ডাক্তার সাহেব, আপনি এমন মিথ্যা গল্প সাজিয়ে বলছেন কেন? সত্যিটা বলবো নাকি? তাহলে কিন্তু আপনার বউ এক্স বউ হয়ে যাবে। মুন্নি আপুর কানে কথাটা দিব। মুন্নির সাথে দেখা করবা? আনহাফ ঠোঁট প্রসারিত করে বলে। রুমাইশা তাড়াতাড়ি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আনহাফ হালকা হেসে দেয়। আচ্ছা তাহলে সন্ধ্যায় রেডি থেকো, তোমাকে সাথে নিয়ে যাব। আজ তাহলে আসি, কোনো দরকার হলে আমাকে জানিও। জানাবো। উড়ে উড়ে আপনার বাসায় যাব নাকি? নাকি ফোন নাম্বার আছে? কোনটা? আমার আগের নাম্বার যেটা, ওইটাই আছে। আর ফেসবুকে নক দিও। বাকি রইল আমার বাসা, নিয়ে যাব একদিন, সমস্যা নাই। এখন বাড়ি দেখানে আমার সংসার অশান্তি লাগবে। আমি এতটাও খারাপ না ডাক্তার সাহেব। অন্যের সুখ ছিনিয়ে নেওয়ার অভ্যেস আমার নেই। বরং আমি সুখ খুঁজে দেই। মনে রাখবেন, আপনার বউ আপনি টাঙ্কি করে রাখেন। দেখবো না, যান। সরি স্যার, ওর মাথা গরম, সেজন্য এসব বলেছে। কিছু মনে করবেন না প্লিজ। তার উপর রেগে আছে, সেজন্য এমন করছে। রুমাইশা সেখান থেকে চলে যায়। গাড়ির কাছে গিয়ে রাকিবার জন্য অপেক্ষা করে। রাকিবা না গিয়ে আনহাফের কাছে ক্ষমা চায়। আনহাফ চিন্তিত কণ্ঠে বলে, কেন, কার উপর রেগে আছে? কিছু হয়েছে নাকি? এই কার্ডটা রাখো তো, যদি তোমাদের সমস্যা হয় আমাকে জানিও। তোমরা তো হোস্টেলে থাকো, সমস্যা হলে জানিও। না স্যার, আমরা মৃত্যু মঞ্জিলে আছে, ওখানে 3য় তলায় ভাড়া থাকি। আচ্ছা, বাট কি হয়েছে ওর? ক্লাস শেষ করে যখন আমরা আসি তখন একটা ছেলে চড় মারছে, আর সেজন্য সে সকাল থেকে রেগে আছে। মারছে কেন? ফ্ল্যাশব্যাক। কি রে, কই গেছিলিস? আর তোর চোখে পানি কেন? কোথাও না, চোখে হয়তো কিছু পড়েছে। বাসায় চল, ভালো লাগছে না আমার। মাথা ঘুরছিল, কখন জানি পড়ে যাব।
দুজন যখন গাড়িতে উঠতে তখন পাশ দিয়ে একজন ছেলে যাচ্ছিল। রুমাইশা না দেখে গাড়ির দরজা খুলতে গিয়ে ছেলেটার হাতে লাগে আর তার হাতে বাড়ি খায়। ছেলেটা ব্যথায় চিল্লিয়ে উঠিয়ে বলে, হ্যাঁ কি কানি নাকি? আসলে তো কানি, চোখে চশমা দিয়ে বেড়ায়। কবে থেকে? কোথায় গাড়ির দরজা খুলতে হয় জানো না নাকি? গাড়ি নিয়ে কিভাবে ভাব দেখাও? হোয়াট? আমি কি আপনাকে কিছু বলছি? হুদাই এমন কথা শোনাচ্ছেন কেন? আর এখান দিয়ে কেউ যায় না, ওকে? এটা গাড়ি পার্ক করার জায়গা, চোখে দেখেন না? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানা নাই নাকি? একদিনের স্টুডেন্ট হয়ে সিনিয়রদের সাথে এভাবে বাজে ব্যবহার করতেছো? ভাইয়া সরি, তবে এখানে আপনারও দোষ আছে। ও কিছু বলে নাই, আপনি ওকে এমনি কথা শোনাচ্ছেন। এই মেয়ে, তোমাকে কথা বলতে বলছি নাকি? অন্যের হয়ে চামচামি করতে আছো কেন? রুমাইশা রেগে ছেলেটার গালে চর বসিয়ে দেয়। তখন ছেলেটা আরো দুজনকে ডেকে আনে, সাথে অনেক কথা শুনিয়ে দেয়। যাওয়ার সময় উল্টাপাল্টা রুমাইশার গালে চর বসিয়ে দিয়ে চলে যায়। বর্তমান। তোমরা জুনিয়র সিনিয়ররা ইচ্ছে করে ঝামেলা করতে আসবে, তুই চুপচাপ, তাই চুপচাপ থাকবা। ওরা সুযোগ খুঁজবে র্যাগিং দেওয়ার জন্য। আর বিজয়, যার নাম বললে, ডাক্তার মাহমুদ স্যারের ছেলে, একটু একরোখা টাইপের। তাই বলে এমন ব্যবহার করতে হবে নাকি? রুমাইশার কি হয়েছে? অসুস্থ নাকি? হ্যাঁ, রাহুল জানে? তেমন কিছু হয়নি যে রাহুল ভাইয়াকে জানাবে। আচ্ছা স্যার, আসি। রুমাইশা হয়তো আমার জন্য দেরি করছে। আচ্ছা যাও। আনহাব ফোন বের করে রাহুলের সাথে কিছুক্ষণ কথা বলে, তারপর বাইকে উঠে বাসায় চলে যায়। রাকিবা গাড়ির কাছে গিয়ে দেখে রুমাইশা গাড়ির মধ্যে শুয়ে আছে। হালকা ভাবে ডাক দেয়, রুমাইশা, ঘুমিয়ে গেছিস? হ। রাকিবা হালকা ঠোঁট বাঁকিয়ে গাড়িতে উঠে পড়ে। রুমাইশা গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে রাকিবা আর সে পড়তে বসে। রুমাইশা ঘন্টা দুয়েক পড়ার পর ঘুমিয়ে যায়। শরীর দুর্বল থাকায় সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আচ্ছা, তুমি কি জানো ভালোবাসা কি? যদি জানতে তাহলে এইভাবে অপমান করতে না। যাকে ভালোবাসি আমরা, তাকে অন্যের সামনে অপমান হতে দেই না। যারা অপমান করার জন্য বসে থাকে, তারা আমাদের কখনো ভালোবাসে না। রাকিবা ফোনে কথাগুলো বলে ফোনটা রেখে কান্না করে দেয়। আজ তার বয়ফ্রেন্ড তাকে অপমান করলো। আচ্ছা, যারা সত্যি ভালোবাসা বোঝে তারা কি কখনো অপমান করতে পারে? রুমাইশার রুমে যায়, ও ঘুমিয়ে আছে দেখে আর কিছু বলল না। রান্নাঘরে গিয়ে দেখে কাজের মহিলা আছে, তাই রুমাইশা ফ্রিজে দেখে বলে, আন্টি, আজকে রুমাইশার জন্য দুধ জাল দিও, আর একটা ডিম সিদ্ধ করে দিও। তরকারি কি সেটা তো জানো। রাত 10টার সময় রুমাইশা ঘুম ভেঙে যায়। এমনি ঘুম ভাঙে নাই, রাকিবা সেই 10 মিনিট থেকে ডাকতেছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার। এমনি থেকে অসুস্থ, তার উপর বৃষ্টিতে ভেজার জন্য গায়ে জ্বর বাচ্ছে। রুমাইশা বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে পড়ে। ডাকিস না প্লিজ, আমার মাথা ব্যথা করছে। ঘুমাতে দে, না হয় কাল বিছানা থেকে উঠতে পারবো না। উঠে পড়, ডাক্তার আসবে একটু পর। তোর অবস্থা ভালো না, এভাবে বাসায় থাকলে খারাপ কিছু হয়ে যাবে। মরবো না, সরে যা। রাকিবা কিছু বলার আগে দরজায় কলিং বেলের শব্দ হয়। রাকিবা গিয়ে দরজা খুলে সালাম দেয়। আনহাব সালাম নিয়ে বলে, রুমাইশার কি হয়েছে? ভেতরে আসুন স্যার। এখানে আপনি ছাড়া আর কাউকে ভরসা করার মতো নেই। আপনি রুমাইশার পরিচিত, সেজন্য আপনাকে ডাকলাম। আচ্ছা সমস্যা নাই, রুমাইশা কই? আনহাব রাকিবার সাথে রুমাইশার রুমে যায়। মেয়েটা শুয়ে আছে, শরীরে ঘেমে গেছে, তবুও গা থেকে কাঁথা সরেনি। বিছানায় বসে রুমাইশার কপালে হাত দিয়ে দেখে শরীর অনেক গরম। দেখে অবাক হয়, এত তাড়াতাড়ি গায়ে জ্বর বাঁধিয়ে ফেলেছে। রুমাইশা চোখ মেলে আনহাবকে দেখে বলে, আপনি এখানে কেন? ডাক্তার, আমাকে তোমার ফ্রেন্ড চিকিৎসা করানোর জন্য আনছে, তাই এখন একটা কথাও না, শরীর পড়ে যাচ্ছে, চলো ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে তোমাকে রেখে আসি। ডাক্তার ডাক্তারের মতো থাকবেন, বাড়তি কথা না বলে চিকিৎসা করেন। অসুখ হয়েছে তাও তেজ কমে নাই, তাই না? আনহাব জ্বর পরীক্ষা করে রুমাইশার থেকে সব সমস্যার কথা শোনে। রুমাইশা কিছুক্ষণ পর মুখ বাঁকিয়ে বলে, ডাক্তার মানুষ রুগী দেখে সমস্যা বলে দিতে পারেন না? রুগী অসুস্থ অবস্থায় আপনাকে সব বলবে নাকি? অদ্ভুত, দেখি তুমিও তো ডাক্তার হবে, তখন রোগী দেখে সব রোগ ধরতে পারো না কি দেখবো আমি? ওকে, আমাকে কথা শোনাতে আসছো তাই না? তো তো না করে উঠে খাওয়া দাওয়া করো, তারপর ওষুধ খাবে। আমি বাহির থেকে ওষুধ এনে দিচ্ছি। এখন থেকে বারবার অসুস্থ হব ডাক্তার সাহেব, তাহলে আপনি ছুটে চলে আসবেন। ব্যাপারটা দারুণ না? রুমাইশা বিড়বিড় করে কথাটা বলে। আনহাব সবটাই শুনতে পায়। কিছুক্ষণ ভুরু কুচকে রুমাইশাকে পরখ করে নিচে যায়। রাকিবা রুমাইশার মাথার কাছে এসে বসে। ওঠ, আমি খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে। রাহুল ভাইয়া কয়বার ফোন করেছিল? তখন তুই ঘুমিয়েছিলিস। কি বলছে ভাইয়া? তুই অসুস্থ সেটা বলিনি, সেজন্য বকাবকি করলো। রাহুল ভাইয়া কিভাবে জানলো সেটাই ভাবছি। তোর কি হয়েছে? মন খারাপ কেন? আজকে ব্রেকআপ করেছি। কেন? যে গুরুত্ব দিতে জানে না, তার সাথে সারা জীবন কখনো থাকতে পারবো না আমি। ও আমার থেকে বার্থডে গিফট চেয়েছিল, দিতে পারিনি।
সেজন্য ফকির বলে অপমান করে। আরে ভাই, ও আমার থেকে 4,000 টাকার ঘড়ি চাচ্ছে, আমি এত টাকা কই পাবো? শালা ফকির, জিএফ এর টাকায় চলবে নাকি রে? এমন ছ্যাচরা ছেলের সাথে প্রেম করতে কে বলেছে তোকে? রাকিবা মুখটা ছোট করে, সে জানতো নাকি ছেলেটা এমন হবে? আমি জানতাম নাকি ও এমন হবে? আমার পিছে পড়েছিল। আরে প্রথম প্রথম তো মনে হয় গলায় ঝুলেছিল, আর এখন ব্রেকআপ করার জন্য নানা বাহানা করে। বাদ দে, এখন দেখবি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। পড়াশোনা কর, এসব প্রেম প্রীতি করলে ফেল মারবি। এসব বলিস না তো, থাম। এত কথা বলিস না, পরে আবার তোর ডাক্তার সাহেব বলবে তোমাদের এত কথা বলতে কে বলেছে। আমাকে নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ, আর এত কথা বলছো কেন? খাওয়া দাওয়া করছো? আনহাফের কথায় রাকিবা চুপ মেরে যায়। রুমাইশা মাথা ব্যথা ঠিক করে বসতে পারতেছে না, অনেক কষ্টে উঠে বসে পড়ে। তারপর মিনমিন সুরে বলে, আমি খাবো না, আপনি ওষুধ নিয়ে আসছেন, এখন যেতে পারেন। রাকিবা, আমার পার্স থেকে ওনার পেমেন্ট দিয়ে দে। গালে 2টা চর বসাই দিব। আমি তোমার স্যার নাকি? আমাদের আলাদা পরিচয় আছে। রাহুল যদি এসব জানে খুন করবে কিন্তু। সো চুপচাপ খেয়ে নাও। নিজে নড়তে পারছি না তো খাবো কিভাবে? আজব পাবলিক। ইচ্ছে হলে খাইয়ে দেন। রুমাইশা অনেকটা রেগে কথাটা বলে। আনহাফ মাথা চুলকিয়ে আর চোখে রুমাইশার দিকে তাকায়। মেয়েটা ইচ্ছা করে তার সাথে এমন করতেছে খুব ভালো করেই বুঝতে পারতেছে। রাকিবার দিকে তাকিয়ে খাওয়ানোর কথা বলে। রাকিবা খাবার এনে খাওয়াতে যাবে, তখন রুমাইশা ওকে ঝাড়ি মারে। আনহাফ বিরক্ত হয়ে বলে, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে রুমাইশা, চুপচাপ খেয়ে নাও। ওকে ফাইন, খাবা না তো? এখানে ওষুধ আছে, আমি চলে গেলাম। রুমাইশা মুখটা ছোট করে নেয়, তবে কিছু বলে না। আরনাব চলে যায় সেখান থেকে। বাসায় গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবে বিয়ের একদিন পরের কথা। ফ্ল্যাশব্যাক। আনহাব, তোর একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ বল। রুমাইশাকে স্ত্রী হিসেবে মেনে নে প্লিজ। ও অনেক ছোট, এখন যদি ডিভোর্স এত বড় একটা ধোঁকা খায় তাহলে জীবনে এগিয়ে যেতে পারবে না, পিছুপা হয়ে যাবে। আমি তো ডিভোর্স দিতে চাইনি, তাহলে হঠাৎ এসব বলছিস কেন? তুই আর রুমাইশা সম্পর্ক ঠিক করিস নাই, আমি এতটুকু বুঝতে পারতেছি। তুই যে মুন্নিকে ভালোবাসছিস, কিন্তু প্লিজ তুই রুমাইশার সাথে হাজব্যান্ডের মতো ব্যবহার কর। কি বোঝাতে চাচ্ছিস সঠিকভাবে বল, এমন কঠিন কথা আমি বুঝতে পারছি না। দেখ, তুই সব বুঝিস, আর কি বুঝিয়ে বলবো। ওকে কাছে না টান, কিন্তু ওর থেকে ছোট ছোট আবদারগুলো তো পূরণ করতে পারিস। তোর বোন যদি বলে আমাকে একটা কিস কর, তো তাই করবো নাকি? ও তাই না, ও না তাইতে তুই ওকে ভালোবেসে কাছে টানবি, হুটহাট জড়িয়ে ধরবি, কিস করবি। এই ভাই থাম, তোর লজ্জা করছে না এসব বলতে? আমাকে বলছিস সমস্যা নেই, কিন্তু আমার বউ তোর বোন, ভুলে যাস না। তো ওর ভাবি আছে নাকি যে তোকে বুঝিয়ে দিবে? সে জন্য আমি নিজেই বলতেছি, আশা করি তুই আমার কথা রাখবি। দেখ, আমি ওকে আমার রুমে জায়গা দিচ্ছি, এটাই অনেক। আমি আর কিছু পারবো না ভাই। তোর বোন বাচ্চা, ও কখন কি চাইবে ঠিক নাই। আমাকে বেস্ট ফ্রেন্ড মানলে আমার কথা রাখবি। আমি আমার বোনের সংসার ভাঙা দেখতে পারবো না। তুই রাগের বসে বিয়ে না করলেও এসব হতো না। রাহুল, আমার আর মনির রিলেশন 3 বছরের, তুই ওকে ভুলে যেতে বলছিস? হ্যাঁ বলছি, বিয়ের পর যদি অবৈধ সম্পর্ক রাখিস তাহলে তুই কাপুরুষ। ভালো ছেলেরা কখনো 2টা সম্পর্ক রাখে না। রাহুল, রাহুল আর কোনো কিছু বলে না। একদিকে ছোটবেলার ফ্রেন্ড, অন্যদিকে ভালোবাসা, সব মিলিয়ে আনহাব পাগল হয়ে যাবে প্রায়। তবে এটুকু ঠিক করে নেয়, রুমাইশার সাথে ভালো ব্যবহার করবে, আর সেজন্য রুমাইশার কথা রাখতে কিস করছে। আর একটা কথা সে ভাবে, রুমাইশা কল্পনা করছে আনহাবকে কাছে পাওয়া, কিস করা এসব। রুমাইশা মাঝে মাঝে ভাবে আনহাব হয়তো ওর ঘুমের মাঝে এসব করতেছে, কিন্তু আসলে সবটা রুমাইশার ভ্রম ছিল। তবে জাস্ট আনহাব ভুলবশত রুমাইশার কোমরে একটা চিমটি কাটছিল, ব্যাস। বর্তমান। মাঝে মাঝে নিজেকে গিরগিটি মনে হয় আমার। আমার নিজের উপর রাগ ওঠে। মুন্নির সাথে রিলেশন থাকাকালীন রুমাইশাকে কিস করছি, এখন এটা ভাবলে গা গুলি আসে। এসব কেউ জানলে আমাকে বলবে আহনাব তোর চরিত্র খারাপ, কিন্তু আমি তো বাধ্য ছিলাম। অবশ্য এখানে আমার দোষ। আমি চাইলে রুমাইশাকে কিস না করে ভালো ব্যবহার দেখিয়ে বোঝাতে পারতাম আমি ওকে স্ত্রী হিসেবে মানি। আসলে আমি সিদ্ধান্ত নিতে পারি না, হুটহাট ভুল কাজ করি, আর এর জন্য নিজের চরিত্র নিয়ে আমার সন্দেহ হয়। আমি কি ভালো পুরুষ নাকি চরিত্রহীন? আনহাব কথাগুলো বলে ঘুমানোর চেষ্টা করে। তার ভাবতেও খারাপ লাগে, সে রুমাইশার প্রতি অন্যরকম আচরণ করতেছিল। এতে যে কেউ ভাববে তার চরিত্রের সমস্যা আছে। ভোর 5টা, অনবরত ফোনের রিংটোন। রাকিবার ঘুম ভেঙে যায়। ফোন রিসিভ করে কথা বলে, লাফিয়ে ওঠে। রাহুল ভাইয়া আছে। নিজেকে পরিপাটি করে নিয়ে দরজা খুলে দেয়। এত সময় লাগে দরজা খুলতে? আর ফোন দিয়ে পাওয়া যায় না তোমাকে? মরার মতো কিভাবে ঘুমাও? রুমাইশ অসুস্থ, সেজন্য ওকে ফোন না দিয়ে তোমাকে ফোন দেওয়া।
রাকিবা মাথা নিচু করে নেয়। বেশি রাত করে ঘুমানোর জন্য এমন হয়েছে। ঘুমাইছে তো রাত 2টার পর, এখন আবার ঘুম থেকে ওঠা। রাহুল রুমাইশা রুমে দরজা ফাঁক করে দেখে রুমাইশা ঠিকভাবে শুয়ে আছে। দেখে ভিতরে যায়, ঘুমিয়ে আছে দেখে আর ডাক দেয় না। রাকিবাকে ঘুমাতে বলে সোফায় গা এলিয়ে দিয়ে সে বসে থাকে। ভাইয়া কখন আসলো? যাই হোক, ঘুমিয়ে গেছে না ডাকা ভালো। আমি বরং বাবায়ের ডায়েরিটা আজ আর একবার পড়ি। রুমাইশার বাবা যেদিন মারা যায় সেদিন রুমাইশা বাবাইয়ের রুম খুঁজে একটা ডায়েরি পায়, আর সে সযত্নে ডায়েরিটা নিয়ে আসছে সেখানে থেকে। আর ডায়েরি পড়ে জানতে পারে কোনো একজন মা হয়ে একজন অভিশাপ দেয়। আনহাফের মায়ের অভিশাপের ব্যাপারটা উল্লেখ করা আছে এই ডায়েরিতে। রুমাইশা ডায়েরির প্রথম পৃষ্ঠা বের করে, তাতে ছোট্ট করে লেখা আছে, তোমাকে আমি মুগ্ধ রাজকন্যার আম্মু, আমার মুগ্ধ ছড়িয়ে পড়ুক তোমার উপর, তবুও তুমি বেঁচে ফিরো প্লিজ। আমার রাজকন্যা আজ মাতৃস্নেহ ছাড়া বড় হচ্ছে। রুমাইশা লেখাটা হাতে বুলিয়ে নেয়। তার বাবাই কত সুন্দর করে তার মাম্মামকে সম্বোধন করত, ভালোবেসে বিয়ে করেছিল তারা। তাদের সেজন্য হয়তো কয়েকটা পেজ পড়ার পর একটা লেখা ঝকঝক করে ওঠে। তাতেই লেখা আছে, আমি যখন ভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারের ছিলাম তখন এক রমণী আমার জীবনে কাল ঝড়ের মতো উদয় হয়। নাম ছিল তার মালিহা। বয়স তার কতই ছিল, 17 কি 18। পড়তো ইন্টার 2 বর্ষে। টিউশনির সূত্রে তার সাথে আমার পরিচয়। একটা সময় বুঝতে পারলাম মেয়েটা আমার প্রতি বড্ড দুর্বল। তাকে টিউশনি থেকে বের করে দিলাম, কারণ আমার অজান্তেই আমি তো অন্য কাউকে ভালোবাসি। সে মেয়েটা হচ্ছে আমাকে পাগলের মতো ভালোবাসে। বাবাই ভুল তোমার ছিল না, কিন্তু মালিহা আন্টি সেই ছোটবেলার আবেগ নিয়ে এখনো পড়ে আছে। উনি ভাবেন ভুলটা তোমার ছিল। আমি ওনার ভুল একদিন ভাঙিয়ে দেব বাবাই, প্রমিস করলাম। রুমাইশা কথাটা বলে আবারও ডায়েরি পড়তে থাকে। কয়েক পৃষ্ঠা পড়ার পর আর একটা লেখা বের হয়, তাতেও মালিহা নাম দিয়ে নিচে লেখা আছে, তারিখ ছিল 20 আর আমার প্রিয়সী ছিল 20তম জন্মদিন। দুজন খুব আনন্দে পার্কে ঘুরছিলাম। জানি না কোথা থেকে মালিহা আর 4 জন ফ্রেন্ড সহ আমার সামনে চলে আসলো। এসেই কোনো কথা ছাড়া বলে, রায়ান ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি এত ঘুরিয়ে বলতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি। মালিহা বাচ্চামি বন্ধ করো। আমার পাশে যাকে দেখছো সে আমার স্ত্রী। আমি তাকে ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসা সম্ভব না আমার। তাহলে আমাকে একবারও বলো নাই কেন যে তুমি বিবাহিত? তুমি একজনের অনুভূতি নিয়ে ছিনিমিনি করতে পারো না। আমি এত কিছু জানি না। তুমি এই মেয়েটাকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করো। আমার সামনে থেকে দূর হও। লজ্জা করলো না এমন কথা বলতে? আমি কেন বলবো আমি বিবাহিত? তুমি কি কখনো শুনতে চাইছিলা? তাই এখন বাড়াবাড়ি না করে এখান থেকে যেতে পারো। মালিহা তখন রেগে যায়। রাগের বশে রায়হানের প্রিয়সীর গায়ে হাত তোলে, আর সেটা রায়হান সহ্য করতে না পেরে 2টা চর বসিয়ে দেয় মালিহার গালে। মালিহা অপমানিত হয়ে বলে, তুমি আমাকে ঠকিয়েছ, আমার অনুভূতি নিয়ে খেলেছ। কখনো সুখী হতে পারবা না। আমার মতো কষ্ট তোমার সন্তান পেলে তুমি বুঝবে ভালোবাসা কি। অভিশাপ দিলেই হয় না। তুমি বেমানার কথা বলছো। আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে তোমার হাত কিভাবে ধরবো? তাহলে আমাকে আগে বলো নাই কেন? আমি আগে বুঝি নাই তুমি এমন তার ছেঁড়া পাগল। তাহলে কখনো প্রাইভেট পড়াতাম না। তোমার মুখ আমি কখনো দেখতে চাই না। রুমাইশা এই লেখাটাতে একটু চুমো খায়। তার বাবাই তার মাম্মামকে খুব ভালোবাসতো। ভালোবাসা কাকে বলে তার বাবাইয়ের ডায়েরি পড়লেই বোঝা যায়। কয়েকটা পেজ পড়ার পর আবার লেখা আছে, এরপর বুঝতে পারলাম মালিহা আমাকে ঘৃণা করে। আমাকে দেখলে অপমান করতো সব সময়। আমি বড়লোকের সন্তান ছিলাম, সেই জন্য নাকি ওকে পছন্দ করি না। অনেক কথা সে সবাইকে বলতো। একবার তো বলছিল আমি তাকে এক রাতের জন্য 1 লক্ষ টাকা দিতে চাইছি। আর সেটা সহ্য করতে না পেরে আমার দাদু মারা যায়। দাদু ছিল প্রাণখোলা মানুষ, উনি আমাকে খুব ভালোবাসতো। আর এই নিউজ খুব দ্রুত ভাইরাল হয়। আমি রাগের বশে প্রায় 1000 মানুষের সামনে মালিহার গালে জুতা দিয়ে বাড়ি মারি। আর সেটাই ছিল আমার ভুল। এরপর থেকে মেয়েটা সব সময় অভিশাপ দিত। সেই জন্য হয়তো অকালে আমার ভালোবাসা হারিয়ে ফেললাম। রুমাইশা একটা দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা লুকিয়ে রাখে। ডায়েরিতে আরও গোপন তথ্য দেওয়া আছে, আর এই ডায়েরি দ্বারা তো সে তার সৎমাকে শাস্তি দিতে পারতেছে।
খুনের দায়ে জেলে দেওয়া হয়েছে তার বাবাইকে সম্পূর্ণভাবে প্ল্যান করে খুন করা হয়েছে। অ্যাক্সিডেন্ট উনি নিজে করিয়েছে। রুমাইশা ওয়াশরুমে যাওয়ার সময় নামতে গেলে মেঝেতে পড়ে যায়। সকাল 7টায় কিছু পড়ার শব্দ রাকিবা দৌড়ে রুমে আসে। এর মধ্যে রাহুলের ঘুম কেটে যায়। লাফিয়ে ওঠে, রুমাইশাকে ধরে ওঠায়, হালকা ঝাড়ি দিয়ে বলে, শরীর দুর্বল, আমি তো এখানেই ছিলাম, আমাকে কি একটাবার ডাকা যেত না? সরি, আমি বুঝতে পারি নাই। পা আচমকাই সরে যাওয়ার জন্য পড়ে গেছি। তুমি কখন আসছো ভাইয়া? আমি ভোরে যাচ্ছি, দেখি জ্বর কমছে নাকি। হ্যাঁ, একটু তো কমছে। বৃষ্টিতে ভিজতে গিয়েছিস কেন? আগে থেকে অসুস্থ, আর এসব করিস না। এখন তো ঠিক আছি। তোমাকে এসব কে বললো বলো তো? আমি তো এসব বলি নাই। আর ভাবি, পারভেজ কেউ আসে নাই? না, পারভেজ ট্যুরে গেছে, আর তোর ভাবি স্কুলের আজ অনুষ্ঠান। ও, রুমাইশা ফ্রেশ হয়ে এসে রাহুলের কোলে মাথা দেয়। তার এখনো ঘুম পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। রাহুল জ্বর পরীক্ষা করার জন্য আনহাফকে ফোন দিয়ে আসতে বলে। আনহাফ ইচ্ছা করতেছে না আসতে, কিন্তু কিছু করার নেই, বন্ধু আসতে বলেছে। না এসে তো আর থাকা যায় না। আনহাফ এসে দেখে জ্বর কমে গেছে। ওষুধ নিয়মিত খাওয়ানোর কথা বললে চলে যায়। 7:40 রাহুল রুমাইশাকে ডাক দেয়। 8টাতে ক্লাস আছে। রুমাইশা, ক্লাসে যাবি না? হ্যাঁ ভাইয়া যাব, কিন্তু ঘুম কাটে না আমার। হুর, কেন যে মেডিকেলে পড়তে চাইলাম। প্যারা এত, পড়াশোনা করে কি হবে? সেই তো জামাইয়ের সংসার করতে হবে। গালে দেবো 2টা, চুপচাপ গিয়ে রেডি হ। একদিনে প্যারা হয়ে উঠছে, তাই না? তো ভার্সিটিতে পড়বি না কি বল? আরে না না, ভার্সিটিতে পড়লে আমার জামাইয়ের উপর নজর রাখবো কিভাবে? এই যে মহাপাপ, আমার জামাইয়ের দিকে কেউ নজর যেন না দেয়। মানে? ভাইয়া বিয়ে দাও তো আমাকে, বিয়ে করব। আমার কি বয়স কম? বিয়ে দিচ্ছ না কেন? অন্য পরিবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। রাহুল কপালে ভাঁজ করে ফেলে। তার ছোট বোন এসব কি বলতেছে? বিয়ে করার জন্য তো মরিয়া হয়ে উঠেছে। রুমাইশাকে ঝাড়ি মেরে ক্লাসে যেতে বলে। রুমাইশা তাড়াতাড়ি খেয়ে রাকিবার সাথে ক্লাসে যায়। হেই চার চোখ, আজও গায়ে ওড়না নাই যে? ওড়না ছাড়া চলতে খুব ভালো লাগে বুঝি? সময় এখন বিকাল 3টা। ক্লাস শেষ করে রাকিবা আর রুমাইশা ক্যান্টিনে যায়। তখন পাশের টেবিল থেকে সেদিনের ছেলেটা রুমাইশার উদ্দেশ্য করে বলে। রুমাইশা ভুরু কুচকে নিজের দিকে তাকায়। ওনা থাকবে না কেন? অ্যাপ্রন তো লুকিয়ে গেছে, কিন্তু সিনিয়র ছেলে দেখে কিছু বলল না। বিজয় সেই বেঞ্চ থেকে উঠে রুমাইশার সামনে এসে চেয়ারে বসে পড়ে। ইগনোর করছো? হাউ সুইট। খেয়ে দেখছেন? উম হেই, আমি বিজয়, 3য় ইয়ার। আর তুমি? আমি বিজয়িনী, প্রথম বর্ষ। আহা, আমার বিজয়িনের নামটা কত মিল দেখছো। চলো না আমরা আকাশে উড়ি। আপনার বাপের প্ল্যান আছে? থাকলে নিয়ে আসেন, উড়বো, সমস্যা নাই। আমার অভ্যেস আছে। কিন্তু আপনার অভ্যেস আছে তো? আমি ছেলেদের নাটা ধরে আকাশে ওড়াতে পারি। কিছুটা দূরে আনহাফ আর রাহুল বসেছিল। রাহুল আনহাফের সাথে জরুরি কথা বলার জন্য আসতেছে। এসে রুমাইশাকে এখানে দেখে কিছু বলে না, কিন্তু কথাগুলো শোনার চেষ্টা করে। এমন কথা শুনে ওদের মুখ থেকে কপি পড়ে যায়। রাহুল মাথায় হাত দিয়ে থাপড়া দেয়। কাশি শুনে রুমাইশা পিছন ফিরে যায়। আনহাফ আর রাহুল ভাইয়াকে দেখে অবাক হয়। বিজয় কিছুটা ইনোসেন্ট মুখ নিয়ে বলে, বিজয়িনী, আমি অনেক কয়বার প্ল্যানে উড়েছি, কিন্তু মেয়েরা যে প্ল্যানে ঘুরতে পারে সেটা কখনো ঘুরি নাই। একটু ঘোরাবে আমাকে? ইমপ্রেস করার চেষ্টা করছেন? না, সরাসরি পটানোর চেষ্টা করতেছি। তোমার হাতের থাপ্পড় খেয়ে তোমার প্রেমে পড়ছি। হে, তুমি কি আমার হবু বউ হবে? ডোন্ট ওয়ারি, অনেক ভালোবাসা দেবো তোমাকে। আমি আমার আব্বুকে তোমার কথা বলছি। এবার রুমাইশা কেসে ওঠে। এই ছেলে কি বলতেছে এসব? একদিন চরকে পরের দিন বউ হওয়ার প্রস্তাব। রুমাইশা একটু মজা নেওয়ার জন্য বলে, এই যে পাশের টেবিলে দেখছেন, ওই যে পাশের টেবিলে দেখছেন, ওখানে আমার ভাইয়া বসে আছে। আমার ভাইয়াকে পটিয়ে আমাকে নিয়ে ভেগে যান। আই এম রেডি অন্যের বউ হওয়ার লাইকা। রুমাইশার এমন কথায় পাশে থাকা অনেকেই হেসে দেয়। রুমাইশা মুখ ভেঙ্গায়। বিজয় সেই টেবিলে থাকায় একজনকে সে চেনে, ডক্টর আনহাফ শাহরিয়ার। পাশের জনকে চেনে না। নিজেকে ঠিক করে নিয়ে উঠে দাঁড়ায়। সবাই আগ্রহ হয়ে বিজয়ের দিকে তাকিয়ে থাকে, এখন কি হবে সেটা দেখার জন্য। বিজয় গলা পরিষ্কার করে রাহুলের সামনে দিয়ে সালাম দেয়। তারপর মিনমিন সুরে বলে, আপনি কি আমার জ্যেষ্ঠ শালা হবেন? আমি ভালো বোন জামাই হব। আর আপনি ভাববেন না যে আমার বোনকে আমি সুখে রাখতে পারবো না। আমি সব সুখ আপনার বোনকে এনে দেব। ও হ্যাঁ, তোমাকে তো চিনলাম না, তোমার পরিচয়? আর তুমি কি রুমাইশার বিষয়ে কিছু জানো? আমি মেডিকেল স্টুডেন্ট, 3য় বর্ষে পড়তেছি। আমার বাবা একজন ডক্টর। আর রইল বিজয়িনীর কথা, আমি অতীতের কথা মনে রাখি না, সেজন্য ওর অতীত নিয়ে ভাববো না। আমি বর্তমান ও ভবিষ্যতের জন্য ওকে চাই। আজকাল ছেলেমেয়েরা এতটা ছন্ন ছাড়া যে সিনিয়র জুনিয়র কাউকে মানে না।
সবার সামনে প্রপোজ করতে পারলেই নিজেকে বড় মনে করে। আচ্ছা বিজয়, এত মানুষের সামনে যে প্রপোজ করলে যদি তোমাকে ফিরিয়ে দেয় তাহলে কষ্ট হবে না? আনহাব ভাইয়া, আপনি তো জানেন আমি কেমন। যা একবার চাই সেটা নিজের করেই ছাড়ি। বিজয়নীকে আমার লাগবেই, সেজন্য রিলেশন না বিয়ের প্রপোজাল দিচ্ছি। আমার বোন যদি রাজি হয় তাহলে আমি না করব না। আমাকে রাজি না করে আমার বোনকে রাজি করো যাও। রাহুল কথাটা বলে রুমাইশার দিকে তাকায়। আনহাব আর রাহুল সেখান থেকে উঠে যায়। রুমাইশাকে ইশারায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বলে দেয়। রুমাইশা উঠতে যাবে, তখন বিজয় ওর সামনে এসে দাঁড়ায়। তোমার ভাইয়া কিন্তু অন্য ভাইয়ের মতো ভিলেন না, আমাকে অনুমতি দিয়ে দিয়েছে। তুমি কি আমার বউ হবে? তাহলে আমি আব্বুকে নিয়ে তোমার বাসায় যাব। যে ছেলেটা আমাকে অপমান করলো একদিন এসে আমাকে ভালোবেসে ফেলছে। একটু বেশি হয়ে গেল না ড্রামাটা? প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছেন না তো? ভুল ধারণা তোমার মনে, আমি সত্যি বলতেছি। বিয়ে করার কথা বলছি, প্রপোজ রিলেশনশিপের জন্য করতেছি না যে রিলেশন করে ধোকা দেব। এখন তোমার উত্তর বলো। আমি বিবাহিত। রুমাইশা কথাটা বলে সেখান থেকে বেরিয়ে যায়। রাকিবা তার পিছনে। বিজয় ভুরু কুচকে ফেলে। এই মেয়েটা বিবাহিত না সেটাও তো সে বুঝতে পারতেছে না। হয়তো তাকে মিথ্যা বলল, বিয়ে করবে না সেজন্য। রাহুল আর আনহাব এটা সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছে। আনহাব অনেকক্ষণ পর মুখ খোলে। কি জন্য ডাকছিস বলবি তো নাকি? এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাব তো। সেই কখন ডাকছিস, এখনো কিছু বলছিস না। এবার কিন্তু রাগ উঠছে। এত তাড়াতাড়ি খেপে যাস কেন আনহাব? তুই সিদ্ধান্ত নিতে সবসময় ভুল কেন করিস? বুঝে শুনে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারিস না কেন? তোর জন্য অন্য কেউ কষ্ট ভোগ করবে? মানে? আনহাব কপাল ভাঁজ করে ফেলে। সে রাহুলের কথার মানে কিছুই বুঝতে পারে না। রাহুল এবার সিরিয়াস কণ্ঠে বলে, মুন্নিকে ভুলে যা আর রুমাইশাকে সব বলে দে। রুমাইশা তোকে ভালোবাসে, কিন্তু তুই মুন্নিকে ভালোবাসিস দেখে তোকে কিছু বলে নেই। এখন তো মুন্নি নেই, তাহলে ওকে গ্রহণ করতে পারবি না? তোর বোন একটা সময় আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তোর কথা রাখতে গিয়ে আমি মুন্নির সাথে ব্রেকআপ করতে চাইছিলাম, কিন্তু কি হলো না হলো বাসায় যাওয়ার পর আমার সাথে সম্পর্ক শেষ করলো। তাহলে ও কোন সময়টাতে আমাকে ভালোবাসলো? তুই তো কখনো ওর ছেড়ে যাওয়ার কারণ খুঁজতে চেষ্টা করিসনি। আর কেন করবি? তখন তো তোকে ভালোবাসার জন্য মুন্নি ছিল। যাই হোক, এখন অতীত ভুলে যা। রুমাইশাকে স্ত্রী হিসাবে গ্রহণ কর। আমাদের ডিভোর্স হয়েছে ভুলে যাচ্ছিস? আর ডিভোর্স পেপার আমাকে দিয়ে যাস, বাকি সইটা আমি করে দিব। রুমাইশার ডিভোর্স পেপার খুলেও দেখে নেই, আর তুই নিজেও সই করিসনি। তাহলে ডিভোর্স পেপার কিভাবে হলো? আর ডিভোর্সটাই হলো কিভাবে? মেইন কথা, তোরা এখনো স্বামী স্ত্রী হিসাবে আছিস। আনহাব শাহরিয়ার অবাক হয়ে যায়। রুমাইশা তাহলে ডিভোর্স পেপার খুলে দেখেনি? আনহাব চিন্তিত সুরে বলে, বাসা থেকে মেয়ে দেখছে, আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বারবার বারণ করছি আমি কাউকে বিয়ে করব না, কিন্তু ওদের জেদ আমাদের বৌমা চাই, বৌমা চাই। তাহলে তুই ভেবে দেখ, তুই অন্য কাউকে বিয়ে করবি না, আর মুন্নি কখনো ফিরে আসবে না। সো তুই রুমাইশাকে গ্রহণ করতেই পারিস নাকি? নাকি ওকে ও স্ত্রী হিসেবে মানতে পারবি না? আমি আজ সঠিক উত্তর চাই আনহাব। সব সিদ্ধান্ত হুটহাট নিয়ে বিপদে পড়ি, আমাকে সময় দিয়ে ভেবে তোকে জানাবো। বেশি সময় নিস না আনহাব। রুমাইশা দিন দিন তোর প্রতি দুর্বল হচ্ছে। আর যদি ওকে গ্রহণ না করিস তাহলে তুই অন্য কাউকে বিয়ে কর। তোর ওয়াইফকে দেখলে ও আর কখনো তোর পিছু পড়ে থাকবে না। আমি বিয়ে করব না, আমার কথা কি বুঝিস না? একটা পুরুষ আর কয়জনকে ভালোবাসবে? মুন্নির সাথে রিলেশন থাকাকালীন আমি রুমাইশার সাথে যা করছি তার জন্য আমি অনুতপ্ত। মুন্নির ব্যাপারটা কি রুমাইশাকে জানিয়ে দেব? আমাকে সময় দে প্লিজ। তুই সত্যিটা বলতে পারিস আনহাব। তুই রুমাইশার প্রতি বিরক্ত হলে আমি ওকে অন্য জায়গায় বিয়ে দেবো। বললাম তো ভাবার জন্য আমার সময় চাই। 3-4 মাস সময় দে, আমি আর হুট করে সিদ্ধান্ত নিতে পারবো না। আর তোর বোন তো বিজয়ের সাথে এখন ফুর্তি করতে ব্যস্ত। জানি না কি করবি কর, আমার আর এসব বলতে ভালো লাগতেছে না। মুন্নির বিষয়ে ওকে জানাবো না। তোর মন চাইলে জানাবি, না চাইলে জানাবি না। আর রাতে আমি চট্টগ্রাম যাচ্ছি। আনহাব নিজে ও আর কোনো প্রশ্ন করে না। দুজন নিজ বাড়িতে চলে যায়। রাহুল কিছু ফলমূল কিনে রুমাইশাকে ভাড়া বাসায় দিয়ে যায়। এতক্ষণ থেকে কই ছিলে ভাইয়া? দরকার ছিল, ছেলেটা কে ছিল? আর এভাবে সবার সামনে প্রপোজ করে বসলো কেন? কিছু বলতে পারিস না? আমি কি বলবো? তোমাকে দেখিয়ে দিলাম আর তুমি কিছু না বলে উল্টো আমার কাছে পাঠিয়ে দিলে। ছি ভাইয়া ছি, তুমি ভিলেন হতে পারো না? এইভাবে তোমার বোনকে কেউ প্রপোজ করছে আর তুমি বসে বসে দেখছো? শোন, তোকে একটা কথা বলি, ভালোবাসা কি পাপ না খারাপও না। আমাদের একজনকে ভালো লাগতেই পারে, আর সেটা প্রকাশ করবে এটা স্বাভাবিক। আর তাই বলে আমরা যাকে অপমান করব এটা ঠিক না। একবার দুবার দেখবো, পরে যদি দেখি সে ছেঁচড়ামি করে তাহলে কিছু কথা শুনিয়ে দেব। ও বাবা রে, এত কিছু! আচ্ছা সমস্যা নাই, আমি তাহলে
এবার থেকে ভালো ব্যবহার করব, কেমন? প্রথম কাউকে অপমান করতে যাবি না, কথাও শুনবি না। শুধু তুই তোর মনের কথা বা মনোভাব বুঝিয়ে বলবি, মানে রিলেশন করবি না, মানে তুই নিজের ইচ্ছাটা জানিয়ে দিবি, ব্যাস। আমি আশা করি ছেলেরা এতটাও ছেঁচড়া না যে বুঝিয়ে বলার পর বিরক্ত করবে। ছেলে হয়ে ছেলের পক্ষ নিবা, এটাই তো স্বাভাবিক। আমি কারো পক্ষ নিচ্ছি না, তবে কিছু ছেলে আছে যাদের লজ্জা শরম কিচ্ছু নেই, বারবার বিরক্ত করে, তাদের শাস্তি দেওয়া উচিত, বুঝলি? হ্যাঁ, না বুঝে কি উপায় আছে বলো? যাই হোক, তুমি কবে যাবা? যাব, একটু পর রেডি হব। সাবধানে থাকিস, আর কিছু দরকার হলে ফোন করিস। অসুস্থ হলে আনাফকে জানিয়ে দিস। আর বৃষ্টিতে ভিজবি না যেন, তোর গলায় সমস্যা আছে। আচ্ছা, যথা আজ্ঞা। রাহুল হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। রুমাইশা, রাহুল আর রাকিবা মিলে খাওয়া দাওয়া করে নেয়। তারপর রাহুল কিছুক্ষণ দেরি করে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায়। রাকিবা নিজের রুমে গিয়ে পড়তে বসে। রুমাইশা ওষুধ খেয়ে শুয়ে পড়ে। শরীরটা এতটাও ভালো না। ফোনের শব্দ ঘুম ভেঙে যায় রুমাইশার। ফোনটা হাতে নিয়ে দেখে আনহাফের নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করে কানে ধরে। রুমাইশা, হ্যাঁ, আমি বলছি। এখন শরীর কেমন? ওষুধ খাইছো নাকি? আর রাহুল কই? শরীর ভালো, খাইছি। আর ভাইয়া 2 ঘন্টা আগে এখান থেকে গেছে। কেন, ভাইয়া কি আপনাকে জানিয়ে যায়নি? না, বলছিল যাবে। একটু কথা কাটাকাটি হয়েছে আমাদের। কি করছো? ঘুমাইছিলাম, আপনি ফোন করছেন দেখে ঘুম ভেঙে গেল। আপনি কি করছেন? এই তো ছাদে বসে আছি। কাল তো শুক্রবার, তোমার ক্লাস নেই? হ্যাঁ। আচ্ছা শোনো, ইস, এইভাবে কেউ বলে নাকি? আমি তো পাগল হয়ে যাব। ডাক্তার সাহেব, এইভাবে বলবেন না দয়া করে। আমার তো দিলে ব্যথা লাগে। আনহাফের মুখে আপনা আপনি হা হয়ে যায়। সে কি এমন বলেছে যে রুমাইশা এসব বলতেছে? মেয়ে মানুষ মানেই বেশি বোঝে। আনহাফের হাসি পায়, কিন্তু হাসি থামিয়ে বলে, আমি বিবাহিত হলে খুশি হবা নাকি আমি বিয়ে করলে খুশি হবা? কোনটা ফার্স্ট ফার্স্ট বলো দেখি মেয়ে। কোনোটাই না, তবে আমাকে বউ বানালে বেশি খুশি হব। ডাক্তার সাহেব, আমি কিন্তু প্রেম করা শিখে গেছি। আমার সাথে প্রেম করবেন? আপনাকে প্রতিদিন সিগারেট খাওয়ার টাকা দিব। আনহাফ কেসে ওঠে। সম্ভবত ছেলেরা মেয়েদের চকলেট আইসক্রিম দেয়, কিন্তু এখানে উল্টো। রুমাইশা ঘুষি দিতে যাচ্ছে। আনহাফ অবাক কণ্ঠে বলে, চি পচা মেয়ে, এসব কি বলছো? আমি এসব ছাইপাস খাই না। এসব খেতে হয় না, জানো না তুমি? ডাক্তার সাহেব, আপনার ঠোঁট আগের থেকে কালো হয়ে গেছে। তাহলে কি বুঝবো? আপনার বউ কি কামড় দিয়ে কালো বানিয়ে দিয়েছে? আস্তাগফিরুল্লাহ, এসব কি বলো? চি, এসব বলতে নেই। আমি তোমার সিনিয়রদের সাথে এইভাবে কথা বলতে হয় না রুমাইশা। তো কিভাবে বলতে হয় স্যার? রুমাইশা নাক টেনে টেনে কথাটা বলে। আনহাফ রেগে যায়। সে এমনি ফোন করতেছিল, এখন মেয়েটা বেশি বেশি করে ফেলতেছে। ফোনটা কেটে দেয়। ভাবতে থাকে রুমাইশাকে কি বাসায় তুলবে নাকি নতুন করে বিয়ে করবে। ভেবে নেয় কয়টা মাস যাক, তারপর রুমাইশাকে বাসায় তুলবে। আজ শুক্রবার। এই দিনটা প্রায় বেশিরভাগ মানুষের ঘুরতে বের হয়। কেউ বউ বাচ্চা নিয়ে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে, কেউ আবার নতুন জীবনসঙ্গী নিয়ে। বিবাহিত 1 মাস হয়েছে এরকম বেশিরভাগ কাপল দেখা যায়। নতুন বউ নিয়ে তারা ঘুরতে আসে। ঘুরতে আসছে রুমাইশা ও রাকিবা। অন্যদিকে আছে বিজয় ফ্রেন্ড সার্কেল। আজ মেলা বসছে একটা জায়গায়। সেখানে অনেক ভিড় জমেছে, জমজমাট এক মেলা। রুমাইশা আর রাকিবা শাড়ি পরে ঘুরতে আসছে। তাদের কাছে অসুস্থতা পরে আগে আনন্দ করা। দূর থেকে বিজয় রুমাইশাকে দেখতে পায়, সেজন্য ফুলের দোকান থেকে এক গাছা ফুল কিনে তার সামনে নিয়ে আসে। জোর করে রুমাইশার হাতে ধরিয়ে দিয়ে বলে, আমার সাথে বাসায় চলো। জামাই থাকতে অন্য ছেলের সাথে লেপ্টে থাকতে লজ্জা করে না? বিজয়, তুমি আসতে পারো। রুমাইশা আমার ওয়াইফ, তুমি নিশ্চয়ই অন্যের বউয়ের উপর নজর দিবে না। বিজয় কিছু বলবে তার আগে আনহাফ কোথা থেকে উদয় হয় আর এসে রুমাইশার হাত ধরে টানতে টানতে কথাটা শুনিয়ে দেয় বিজয়কে। সবাই যেন হা হয়ে যায়। আনহাফের ওয়াইফ রুমাইশা। কি সমস্যা? এইভাবে হাত টানাটানি করছেন কেন? পাগল হয়েছেন নাকি? নিজে তো আমাকে মানবেন না, আর কেউ ভালোবাসলেও বাধা দিবেন? হাত ঝাড়া দিয়ে লাভ নাই। আমার থেকে নিজেকে ছেড়ে নেওয়া এতটা সহজ না। তাই চুপচাপ আমার সাথে চলো। আর রাকিবা, তুমি বাসায় যাও। রুমাইশা আজ থেকে আমার কাছে থাকবে। হচ্ছেটা কি আমাকে বলবেন? আপনি হঠাৎ এমন ব্যবহার করছেন কেন? আমি কি কিছু করছি? প্লিজ এমন করবেন না। আমি কি তোমাকে খেয়ে ফেলছি? তুমি আমার ওয়াইফ, আর আজ থেকে নিজের জামাইয়ের বাসায় থাকবা। তুমি কি আমার সাথে সংসার করতে চাও না? চাইবো না কেন? আমি তো আপনাকে ভালোবাসি ডাক্তার, কিন্তু আপনি তো বিবাহিত। আমি সতীনের সংসার করব না। আমার একটাই বউ, আর সেটা তুমি। মুন্নির সাথে আমার বিয়ে হয়নি। মুন্নি 3 বছর আগে মারা গেছে। রুমাইশা আনহাফের হাত ছেড়ে দেয়, থমকে দাঁড়িয়ে যায়। মুন্নি আপু আর বেঁচে নেই, এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। আনহাফ জোর করে গাড়িতে ওঠায়। বেশ কিছুক্ষণ পর নিজ বাসার সামনে এসে গাড়ি দাঁড় করায়। আহনাফ, আপনি হয়তো জানেন না, আপনার মা আমাকে ওনার বৌমা হিসেবে কখনো মানবেন না, আর সেজন্য আমি আপনার থেকে আজ আলাদা। প্লিজ, আমি চাই না আমার জন্য আপনাদের সংসারে অশান্তি হোক। রাহুল আমাকে সব বলছে। আমি মনে করি এখানে আমার মমের দোষ বেশি ছিল।
বাকিটা আমি সামলে নিব, তুমি চুপচাপ আমার সাথে বাড়িতে আসো। আহনাফ, বোঝার চেষ্টা করুন, আমি যাব না আপনার সাথে। আনহাফ রুমাইশা হাত ধরে টেনে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমে মা বাবা চাচা চাচি বোন কাজিন সবাই বসেছিল। আনহাফ রুমাইশাকে টানে ওদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়, তারপর কিছুটা চিল্লিয়ে বলে, বৌমা চাই তোমাদের, তাই না? এই যে তোমাদের বৌমা, আশা করি আর বিয়ের কথা বলবা না কেউ। আর চাচি, তোমার মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিও। আমি বিবাহিত, তাই আমার থেকে ওকে দূরে রাখো। আমি বিয়ে না করলে দুনিয়া উল্টে যাবে। নাও তোমাদের বৌমা, এখন ওকে ধুয়ে ধুয়ে পানি খাও। মানে বিয়ে করবে না বাসা থেকে চাপ দিচ্ছে, আর সেজন্য আমাকে বলির পাঠা বানালো? আজব, একা একা রুমে যায়। এই মেয়ে, এদিকে আয় দেখি। আমার নাতিটারে তো ভুলিয়ে ভালিয়ে বিয়ে করলি, এখন একখান বাচ্চা নিয়ে সংসার কর দেখি। নাতির ঘরে পুঁতি দেখে মরতে চাই। বুড়ির কথায় রুমাইশা কেসে ওঠে। বাড়ির পা রাখতে না রাখতেই এই বুড়ি বলে কি, গ্রামের মানুষ একটাই সমস্যা, বিয়ে করছো মানে বাচ্চা নাও। রুমাইশা মুখ শক্ত করে মহিলাটার পাশে বসে। উনি পান চিবাতে চিবাতে বলে, বাহ, সুন্দর আছিস দেখি। মালিহা, তোর পোলার দেখি পছন্দ আছে, ভারী সুন্দর মাইয়াটা। তা তোর নাম কি মেয়ে? রুমাইসা, আপনি কে? আমরা তো চিনবার পারবো না। আমি হলাম তোর নাগরের দাদি, বুঝলি? আয় দেখি, সবার সাথে পরিচয় করিয়ে দেই। আনহাফের দাদি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবার সামনে মালিহা খান রুমাইশাকে কিছু বলতে পারে না। আর এদিকে আনহাফের দাদি বকবক করেই যাচ্ছে, রুমাইশার কান পচে যাচ্ছে। এই বুড়ি এত কথা বলে কেমনে আল্লাহ জানে। বয়স হয়েছে, দাঁত পড়ছে, কিন্তু মুখ চলে ভালোই। এই মাইয়া, কি কইলি? আমি বেশি কথা বলি তাই না? আরে বুবু জান না, আমি বললাম আপনি অনেক ভালো। আমার দাদা শ্বশুর আপনাকে কোন সিন্ধুক থেকে বের করেছে সেটাই ভাবছি। ইস দাদি যান, আপনি তো সুন্দর কেন? হ্যাঁ, তোর দাদা শ্বশুর আমার এইভাবে বলে। বুড়াটা সেই যে আমার ছেড়ে চলে গেল, তোকে পোলা মাইয়া না দেখা আমি মরুম না। যে জামাই আমার বাচ্চা দূরে থাক, সে আমারে কাছে ঘেঁষতে দিবে কিনা সন্দেহ। রুমাইশা বিড়বিড় করে কথাটা বলে। সবাই এটা সেটা বলে নিজ বাসায় চলে যায়। রাতে গাড়িতে গ্রামে ফিরতেছে সবাই। দাদি যাওয়ার আগে বলে যায়, শোন মাইয়া, জামাইরে আসলে বেঁধে রাখবি, দেখবি বাচ্চা হওয়ানোর পর এমনি ঢলে পড়বে তোর কাছে। তাই পোলা মাইয়া নেই, আমি যেন মাস না ফিরতেই শুনি তুই পোয়াতি হয়েছিস। সবাই যাওয়া মাত্র রুমাইশা লুকিয়ে আনহাফের ঘরে চলে যায়, নয়তো তার দজ্জাল শাশুড়ি ঝাঁপিয়ে পড়বে। রুমাইশা রুমে এসে দেখে আনহাফ নাই, হয়তো ওয়াশরুমে। ঘরে হাঁটতেছে আর বিড়বিড় করতেছে। আরে ভাই, আমার এইভাবে আনার কি আছে? একটু সুন্দর করে বললেই হতো, বউ চলো জামাই বাড়ি যাবে। কিন্তু না, এই পোলা আমাকে এনে জমের দুয়ারে ছেড়ে দিল। বিড়বিড় না করে শাড়ি চেঞ্জ করে নিচে চলো, খাওয়া দাওয়া করবা। বাকি কথা আমি পরে তোমাকে বলবো। এগুলো চেঞ্জ করে আপনার মাথা পরে থাকবো নাকি? আমাকে আগে বললেই জামা নিয়ে আসতাম। এইভাবে এখানে আনার মানে কি? তোমার এসব অসভ্য কথা শোনার ইচ্ছা আমার নেই। ছোট বাচ্চা না, ভদ্রভাবে কথা বলবো আমার সাথে। খেতে চলো। আরে শাড়ি পরেই যাবো নাকি? তো কি পরবা? আনহাফ রুমাইশাকে নিয়ে নিচে খাওয়ার জন্য যায়। আনহাফ রেগে আছে দেখে তার মা বাবা কেউ কথা বলার সাহস পাচ্ছে না। আনহাফ জানে তার মা বাবা রুমাইশাকে মেনে নেবে না, সেজন্য খাওয়া দাওয়া শেষে রায়হান চৌধুরীর ব্যাপারে সব বলে দেয়, নয়তো সারা জীবন রাগ পুষে রাখবে মনে। মালিয়া খান এবার কিছুটা নরম হয়। সবাই মিলে গল্প করে 11টার সময় ঘুমাতে যায়। রুমে রুমাইশা, তোমাকে সোজা সাপটা কথা বলে দেই। আজকে আমাকে বিয়ে দেওয়ার জন্য সব ঠিক করছিল। চাচাতো বোন ল নিয়ে পড়ছে, সে ওর সাথে আজ বিয়েটা হয়ে যেত, সেজন্য তোমাকে নিয়ে আসা। মানে বিয়ে হয়নি, এখন কি আমাকে রেখে আসবেন? আমাকে কি খেলনা ভাবছেন? এই কিনবেন, এই ছুঁড়ে ফেলবেন? এবারও বলছি নাকি? দেখো, আগে যা করছি সব নাটক ছিল। নাটকবাজ, লজ্জা করে না একটা মেয়ের মন নিয়ে ছিনিমিনি খেলতে? এখন আবার বলছেন আমাকে নিয়ে আসছেন বিয়ে আটকানোর জন্য। আনহাফের কলার চেপে ধরে রুমাইশা। তাকে দেখে যে কেউ বলবে মেয়েটা রেগে আছে মারাত্মক। রুমাইশা হাত থেকে নিজের কলার ছেড়ে নেয় আনহাফ, তারপর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তোমাকে ডিভোর্স দিচ্ছি না। আমার বাসায় আজ থেকে থাকবার সমস্যা নেই, কিন্তু রুমের মধ্যে কোনো স্বামী স্ত্রী হিসেবে কিছু হবে না। যদি তোমার আমার কিছুর প্রয়োজন হলে বাহিরের ছেলের কাছে যাব, তাই তো? ওকে মিস্টার আহনাফ শাহরিয়া, আপনার সম্মান কিভাবে শেষ করতে হয় করব। প্রথমবার যখন বিয়ে করে নিজের কাছে রাখছিলেন, তখন আমি বলি নাই যে আমাকে কিস করেন ব্লা ব্লা। আমি না চাইতেই ভালোবাসার চেষ্টা করছেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে এইসব কে করতে বলছিল? বেশি কথা বলা পছন্দ করি না আমি। বিছানায় গিয়ে ঘুমাও, সকালে তোমার ক্লাস আছে। মুন্নি নেই বলে আমাকে ব্যবহার করছেন? আনহাফ এবার রুমাইশার গালে একটা চর বসায় দেয়। মেয়েটা একটু বেশি কথা বলেছে, যা সে সহ্য করতে পারতেছে না। রাহুলের কাছে ফোন দিয়ে জানিয়ে দেয় রুমাইশা আজ থেকে এখানেই থাকবে। রাকিবা মেয়েটা হোস্টেলে রেখে দিয়ে যা আসে সব বাসায় নিয়ে যেতে বলে। ঘুমাবে নাকি বেলকনি থেকে নিচে ফেলাই দিব? ফেলায় দেন, অন্তত আপনার মতো বেইমানের সাথে আমার থাকতে হবে না। গিরগিটির মতো রং বদলান আপনি। রুমাইশা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি একটা ছেলে মানুষ, এক বেডে থাকলে এমনি একদিন মেনে নিব, আর তুমি আমাকে অপমান করছো। মিস্টার আহনাফ শাহরিয়া, আপনি আপনাকে যোগ্য, আপনি
অধিকার চাই তাই তো নাকি? ওকে ফাইন, ওয়েট। আনহাফ দরজা লাগিয়ে দিয়ে এসে রুমাইশাকে বেডে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রুমাইশা হাত শক্ত করে চাপ দিয়ে ধরে। রুমাইশা ছাড়ানোর চেষ্টা ব্যর্থ হলেও আনহাফ গলায় জোর কামড় বসিয়ে দেয়। এতে আনহাফের কোনো নড়াচড়া হলো না। সে নিজের কাজে ব্যস্ত। সকাল 8টা থেকে ক্লাস, এখন 7টা বাজে। রুমাইশা মরার মতো এখনও ঘুমাচ্ছে, আর যা আনহাফের পছন্দ হয় না। রুমাইশা হাত ধরে টেনে বসিয়ে দেয়, চাদরের উপর থেকে ছুঁড়ে ফেলে দেয়। গোসল করে নাও। আমার বাসায় থাকতে হলে পড়াশোনা চালিয়ে যেতে হবে। রেডি হও, ক্লাসে যাবে। তোমার বাসা থেকে জামা কাপড় সব আনা হয়েছে, গাড়ি আছে, নিজে ক্লাসে যাব। তোকে তো আমি হুশ, আমি তোমার জামাই না, শুধু একজন টিচার। তাই তুই ভাষা ভুলে ব্যবহার করবা না। যাও, ওঠো। রুমাইশা রাগ নিয়ে উঠে গেলে পড়ে যেতে লাগে। আহনাফ ধরে ফেলে। শরীরে হাত পড়তেই বুঝতে পারে জ্বর বাঁধিয়ে ফেলেছে। রাতে তো কম অত্যাচার করে নাই। কিছু না বলে ওয়াশরুমের কাছে এগিয়ে দেয়। শালা জামাই নামের কলঙ্ক আমার এত সুন্দর শাড়ির আঁচল দিয়ে শেষ করছে। বউ পাবি না দেখে নিস। আমার মতো মেয়ে দেখে এখনো এখানে আছি। আমাকে বকাবকি শেষ হলে বের হও, ওষুধ খেয়ে নাও, আমি হসপিটালে যাব। আজকে তোমার যাওয়ার দরকার নাই। আরে কোথায় এসে পড়লাম আমি? শান্তি মতো দেখি বকাবকিও করা যাবে না। ওই শুনছেন, আমি থাকবো না। আপনার মা যদি আমাকে কিছু বলে। ওয়াশরুম থেকে বের হও, সময় যাচ্ছে কিন্তু। রুমাইশা মুখ ভেঙচি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে এখনো। আনহাফ সেই দিকে এক পলক দেখে চোখ ফিরিয়ে নেয়। বিড়বিড় করে বলে, এই সেই মেয়ে যাকে তার 15 বছর বয়সে বিয়ে করেছিলাম, এখন 18 পেরিয়েছে। হুটহাট কেমন যেন মনে হয়। তোমাতে আমি মুগ্ধ হয়ে পড়েছি প্রিয়তমা, কিন্তু এটা কি আমার সাথে মানায়? শোনো, তোমাকে আপনি আর বলতে পারবো না। নিয়ে আসছো, সুন্দর মতো ব্যবহার করবে। স্ত্রী হই সেই মর্যাদা রক্ষা করবা, কেমন? ক্লাসে যেতে চাচ্ছ কি? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলবে? কি? তুমি কি আমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নিবা না? আমাকে কি একটু ভালোবাসা দিবা না? দিব না কেন? বউ তুমি আমার, ফেললা না। তাই এসব কথা মুখে আনতে হবে না। এখন তুমি কি চাচ্ছ সেটা বলো। আমার সাথে থাকবা নাকি? এখানেই থাকবো। জামাই থাকতে একা একা থাকতে যাবো কেন? আচ্ছা, নিচে চলো। আনহাফ শাহরিয়ার আর কিছু বলল না। নিচে গিয়ে দুজন খেয়ে নেয়। রুমাইশা দেখলো তার শাশুড়ি মা ভালো ব্যবহার করতেছে। হয়তো মহিলাটা ভালো হয়ে গেছে। ছেলের থেকে বুঝবে সময় চলমান। প্রায় 3টা মাস কেটে গেছে। আনহাফ এখন রুমাইশার থেকে নিজের থেকে দূরত্ব রাখতেছে। সে চায় আগে মেয়েটা প্রেমে পড়বে, তারপর এক হবে। তোমাতে মুগ্ধ আমি, সেদিন বলতে পারবে। ঠিক সেই দিন ভালোবেসে কাছে টানবে। রাত 10টা বাজে। রুমাইশা রাকিবের সাথে দেখা করতে গেছিল, কিন্তু এখনও বাসায় ফেরে নেই। এইদিকে রুমাইশার ফোন বদ্ধ পাচ্ছে। আনহাফ চিন্তিত হয়ে বিড়বিড় করে বলে, এত রাতে মেয়েটা কই আছে, কিভাবে খুঁজবো? তার উপর এই ঝড় তুফান। বুঝছি না কি করবো এখন। যাই, যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় আমি এগিয়ে যাই। আজকে মেয়েটা গাড়িও নিয়ে যায়নি। আনহাফ শাহরিয়ার গাড়ি নিয়ে রুমাইশাকে খুঁজতে বের হয়। রাকিবার থেকে শুনেছে প্রায় 40 মিনিট আগে রুমাইশা মেস থেকে বের হয়েছে, কিন্তু আনহাফের বাসায় আসতে সময় লাগে 30 মিনিট। সেজন্য বেশি ভয় পেয়ে যায়। প্রায় 20 মিনিট রাস্তা যাওয়ার পর চমকে ওঠে। রুমাইশাকে কয়েকটা ছেলে টেনে নিয়ে যাচ্ছে। আনহাফ কাছে গিয়ে চিল্লিয়ে বলে, বিজয় তুমি, তোমার লজ্জা করে না? একটা মেয়ের সরলতার সুযোগ নিচ্ছ। তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই দেখে এসব। আনহাফকে দেখে সবাই রুমাইশাকে ছেড়ে দিয়ে দৌড় দেয়। রুমাইশা ঢলে মাটিতে পড়ে যায়। আনহাফ গিয়ে তাড়াতাড়ি কোলে তুলে নেয়। মুখ থেকে বাজে গন্ধ আসতেছে। আনহাফ নিজেকে শান্ত করার জন্য বলে, আনাপ, ভাগ্য ভালো তাড়াতাড়ি চলে আসছিস, না হলে তো আজ কিছু হয়ে যেত। রুমাইশাকে তো এরা নেশা করাইছে। আমাকে একটু আদর করবা? জামাই, একটু আদর করো। তোমাতে আমি মুগ্ধ জামাই, তোমাকে আর খুব করে চাই। আমাকে একটু আদর করো, নয়তো আমি কিন্তু কান্না করে দিব। রুমাইশা এসব কি বলছো? আনাফ হা হয়ে যায় রুমাইশার কথা শুনে। নেশার ঘরে উল্টাপাল্টা বলা শুরু করছে। শার্ট টেনে খোলার চেষ্টা করতেছে। বুঝতে পারে বড় কিছু আজ হয়ে যেত। আনহাফ গাড়িতে উঠে এক হাতে রুমাইশাকে আগলিয়ে নেয়, আর এক হাতে গাড়ি চালায়। বাসায় সিটে রুমাইশাকে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। রুমাইশা জ্বর আসছে নাকি পরীক্ষা করতে গেলে রুমাইশা আনহাফের শার্টের কলার জড়িয়ে নেয়। আমাকে একটু আদর করবে আহনাফ? আমি তোমার সঙ্গ চাই, একটু আদর করবে প্লিজ। তুমি নেশাক্ত রুমাইশা, কলার ছাড়ো। তোমার জন্য লেবুর শরবত আনছি। না, আমাকে আদর করো, নয়তো আমি বাড়ি যাব। এই মেয়ে দেখে আজ অঘটন ঘটাবে। রুমাইশা, আমার শার্ট ছাড়ো। রুমাইশা আনহাফের কথায় কান দেয় না। শার্টের সব বোতাম খুলে দেয়। আনহাফের বুকে মুখ ঘুষে থাকে। আনহাফ কেঁপে ওঠে। দূরে সরতে গেলে রুমাইশা গলা জড়িয়ে মিনমিন সুরে বলে, আমাকে একটা বাবু দিবে? আমি আর তুমি আমাদের রুদ্র অনেক খেলবো। আমার এখানে একটু আদর দাও। রুমাইশা, ছাড়ো আমাকে। এমন করো না, খারাপ কিছু হয়ে যাবে কিন্তু। তুমি একটুও ভালো না, আমাকে একটুও ভালোবাসো না। একটু আদর করলে কি হবে? আদর কি কমে যাবে? কে বলেছে ভালোবাসি না? তোমাতে আমি মুগ্ধ প্রিয়তমা, অনেক ভালোবাসি তো বউটাকে। এবার ছাড়ো, আমার কিন্তু খারাপ লাগছে। একটু ভালোবাসা দাও, তাহলে ছাড়বো।
না হলে আমি তোমার মমকে বলবো তুমি আমাকে বকা দিছো। আরে ভাই, তোরা একে নেশা না খাওয়ায় আমাকে খাওয়াতি, এসব এখন কে সহ্য করবে? রক্ষা করো। রুমাইশা আনহাফের কাছে গা এলিয়ে দেয়। আনহাফ এবার আর নিজেকে আটকাতে পারে না, রুমাইশাকে দুবারের মতো আপন করে নেয়। সকালে ঘুম থেকে উঠে রুমাইশা নিজের শরীরের দিকে তাকিয়ে অবাক হয়, তারপর মুখে হাত দিয়ে চিল্লিয়ে বলে, আমার জামা কই? তোমার জামা তোমার গায়ে? আমি তো রাতে এগুলো পরেছিলাম না। আমার জামা কে চেঞ্জ করে দিছে? তোমার বর থাকতে অন্য কেউ চেঞ্জ করাতে আসবে না নিশ্চয়ই। আমি চেঞ্জ করে দিছি, যাও গোসল করে নাও। উফ, মাথাটা ঝিমঝিম করছে। আর গোসল করব কেন? আনহাফ ভাবে তাকে সত্যি কথাটা না বলাই ভালো, কিছু একটা ভেবে রাগী কণ্ঠে বলে, রাতে কই হারিয়ে গেছিলা? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত তাহলে? নেশা পান করছিলা কালকে, তাই শরীর গন্ধ করছে। গোসল করে নাও, তাহলে ভালো লাগবে। আচ্ছা, ওরা আমার সাথে কিছু করে নাই তো? না, কিছু করতে পারে নাই। আমি তখন কয়েকটা ছবি তুলছিলাম, পুলিশকে দেখাইছি। বিজয়কে পুলিশ অ্যারেস্ট করছে। এখন যাও, লক্ষ্মী মেয়ের মতো গোসল করে নাও। আচ্ছা। রুমাইশা গোসল করে এসে নিচে যায়, মালিহা খানকে এক হাতে জড়িয়ে নেয়। মহিলাটা এখনও নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসে। নিজের ভুল বুঝতে পারতেছে উনি। রুমাইশা সবার সাথে নাস্তা করে আনহাফের সাথে ক্লাস করার জন্য বেরিয়ে যায়। রুমাইশা আনহাফের গায়ে ঘেঁষে বসে বলে, আহনাফ, আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি না তোমাতে মুগ্ধ হয়ে পড়েছি। আস্তে আস্তে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। কেন আমার থেকে দূরে দূরে থাকো? তোমাতে আমি মুগ্ধ প্রিয়তমা। তুমি আমাকে ঘায়েল করে দিয়েছো। তুমি হীনা, আমি এখন শূন্য। একটা সময় ছিল তখন তোমাতে আমি বিরক্ত, আজ সেই আমি তোমাতে আসক্ত। তুমি মাদকতা যা আমাকে ঘায়েল করলো। রুমাইশা হা হয়ে আনহাফের কথা শোনে। আনহাফ মুচকি হাসে। রুমাইশা এভাবে তাকিয়ে থাকা দেখে রুমাইশা শক্ত করে আনহাফকে জড়িয়ে নেয়। আমি সাকসেস। আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। মিস্টার জামাই, মিস্টার ডাক্তার, আহনাফ শাহরিয়া, আমার রুদ্রের বাবা, সব এখন আমার সম্পদ। হয়েছে, থামো। এভাবে নড়াচড়া করলে গাড়ি উল্টে যাবে। তা এই রুদ্রকে শুনি। কে আবার? তোমার আর আমার ছেলের নাম রুদ্র রাখবো? বাহ বাহ, বাচ্চার নাম ঠিক করে রাখছো। মেয়েদের এই এক সমস্যা, প্রেম করার সময় বাচ্চার নাম ঠিক করে, পরে ব্রেকআপ হলে বাচ্চাটা বাবাহারা হয়। এভাবে বলছো কেন? আমি তো বিবাহিত। আমি কি বাচ্চার নাম ঠিক করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারো। তুমি আমার ওগো জামাই। আনহাফের বড্ড হাসি পায়। মেয়েটা খুশির ঠেলায় উল্টাপাল্টা বকছে। আনহাফ মনে মনে বলে, মেয়েরা অদ্ভুত এক জাত। অল্প ভালোবাসা পেলেই তারা পাগল হয়ে যায়, আর অধিক আঘাতেও শক্ত থাকতে পারে। আহনাফ, আমি বাচ্চা নিব। এইসব পড়াশোনা আমার দ্বারা সম্ভব না। বাচ্চা নিয়ে সংসার করব, ভালো আইডিয়া না? হ্যাঁ, কত ভালো আইডিয়া সেটা তো বুঝতেই পারছি। নিজে ডাক্তার হবে, তারপর বাচ্চা কাচ্চা। হ্যাঁ, আর বাচ্চা? এই জন্মে আমার বাচ্চা হবে না। জামাই আমার এত সাধু যে একই বিছানায় থাকারও 3 মাসে একটা বারও কাছে আসেনি। আগে প্রেম করতে চাইছি, সেজন্য এমন করো কেন? পড়ো পড়ো, তুমি প্রেমে পড়ো। আর এইদিকে আমার রুদ্রের পড়াশোনার দেরি হচ্ছে, সেটা তো বুঝছো না। রুদ্র, আমি সরি বাবা, তোমার বাবাই তোমাকে চায় না। আনহাফ শাহরিয়ার কেসে ওঠে। রুমাইশা পেটে হাত দিয়ে হাত বুলিয়ে দেয় আর কাদু কাদু গলায় বলে কথাগুলো। আনহাফ এক হাতে রুমাইশাকে জড়িয়ে নেয় আর কাছে টেনে নিয়ে কপালে কিস করে দেয়। পড়াশোনা করবা নাকি বাচ্চা সামলাবে? ডাক্তার পড়াশোনা এত সহজ না। তোমাকে কোন গাধায় মার্ক দিয়ে চান্স পাওয়াইছে? তাহলে আমার রুদ্র কি পড়াশোনা করবে না? আমার রুদ্র বিয়ে করতে করতে আমি তো বুড়ি হয়ে যাব। আমার রুদ্র আসতে আসতে আমার বয়স 30 হবে, আর তোমার 40। বুড়ো হয়ে বাচ্চা নেবা? উফ, এসব কি যুক্তি দিচ্ছ? থামো তো, একটা উপায় আছে। কি? বাচ্চা নিতে চাইলে মেডিকেল পড়তে পারবা না। এখন বাকিটা তোমার ইচ্ছে। আমি রাজি, আমি বাচ্চা নিব। পড়াশোনা করে কি হবে? আনহাফ বিরক্ত হয়। সে ভাবছে রুমাইশা পড়াশোনা করতে চাইবে, কিন্তু এই মাথায় তো বাচ্চা মেয়ে ভূত ঢুকছে। আনহাফ রেগে বিড়বিড় করে বলে, ভালোবাসি এটা বলাই আমার ভুল হয়েছে। একটুতে এখন লাইফে মাথায় চড়ে থাকবে, এসব সহ্য করার ক্ষমতা আমার নাই। আহনাফ, তুমি কি বিড়বিড় করে আমাকে বকছো? আনহাফ গাড়ি থামিয়ে দেয়, গাড়ি থেকে বের হয়ে যায়। রুমাইশা কপাল কুঁচকে বলে, এতটুকুতে এমন বিরক্ত হলে চলবে না আহনাফ শাহরিয়া। আমি যে কষ্ট পাইছি তা তোমাকে বিরক্ত করে শোধ উঠাবো। রুমাইসা চৌধুরী নীরবে আঘাত করতে পারে। ক্লাসে যাবা নাকি গাড়িতে বসে থাকবা, কোনটা? যদি থাকো তো গাড়িটা সাইড করে রাখো। এভাবে রাস্তার মাঝখানে রাখছো কেন? তুমি তো রেগে চলে গেলা, তো আসছো কেন? যাও না, যাও। আমার সাথে গেলে তো কোনো মেয়ে তাকাবে না। নামো গাড়ি থেকে। আনহাফ একটা ধমক দেয়। রুমাইশা সুরসুর করে গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে আনহাফের সাথে পা মেলায়। আহনাফ, তুমি আর আমি যখন হাঁটছি তখন কিছু মিসিং, তাই না? এখানে নাম ধরে ডাকার দরকার নাই। স্যার হই স্যার বলবা, তাও যদি একটু সম্মান পাই। এমন চেত্তা যাও কিল্লাই।
তোমার দাদি কি বলছিল জানো? আমার বাচ্চা। হসপিটাল থেকে গোটা 20 এনে দিব। এখন চুপচাপ ক্লাসে যাও। শালা তোর বিয়ে হবে না, যা। আহনাফ পা চলা থেকে দেয়, মুখের চোয়ালে শক্ত করে রুমাইশার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা যখন ভালোবাসি বলেছে তারপর থেকেই একটু বেশি করছে। আহনাফ কপালে 2 আঙ্গুল ডলে বলে, আজকে শালা বলছে জানি না আমার বাচ্চারা আমাকে না মামা বলে বসে। বাপ আমার, তোরা যাই জন্ম নিস মায়ের মতো যেন না হোস। ক্লাসের সময় হয়ে যায়। আহনাফ ক্লাস নিতে যায়। ক্লাস চলাকালীন রুমাইশা মুখভঙ্গিতে দ্বারা আহনাফকে জ্বালিয়ে মারতেছে। আনাফ, তুমি কি কখনো আকাশের দিকে তাকিয়ে দেখছো? রাতের আধারে তারাগুলো কিন্তু একা থাকে না, সবাই সঙ্গী নিয়ে চলে, শুধু আমি একা। আহনাফ ঘড়ির দিকে তাকায়, সময় 3টা 5 বাজে, দুপুর হয়েছে। আহনাফ হসপিটালের করিডোর দাঁড়িয়েছিল, তখন পিছন থেকে রুমাইশা আহনাফের উদ্দেশ্য কথাটা বলে। আহনাফ এবার পিছনে তাকিয়ে আরও সামনে চোখ দেয়, ওইভাবে বলে, হসপিটালে কি করছো তুই? বাসায় যাবা না? হসপিটালে কি তোমার আর কোনো কাজ আছে? বাসায় যাও, আজকে 4টার সময় একটা মিটিং বসবে আমাদের কয়েকজন ডাক্তারের জন্য, ইম্পর্টেন্ট। বাসায় যেতে আজ রাত হবে। রাত 8টায় একটা অপারেশন আছে। ইস, হাড় ভাঙা ডাক্তার, আমার হৃদয় ভেঙে দিলেন। ভাবলাম আজ আপনার সাথে ঘুরবো। তোমার মুখে আপনি মানাই। বাসায় যাও, এখানে থাকার দরকার নেই। আর প্রতিদিনের মতো আমার জন্য অপেক্ষা করতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার কিন্তু রাত 11টা বাজে বাসায় যেতে। আচ্ছা, সাবধানে আসবেন। রাত 11টা 40 মিনিট। এতক্ষণে তোমার আসার সময় হলো? তাও এসেই এমন ব্যাগপত্র গোছাতে লাগছো কেন? আহনাফ মাত্র বাসায় এসে তড়িঘড়ি করে নিজের জামা কাপড় গোছাতে শুরু করছে। দুপুরে ঘোরানোর জন্য রুমাইশা রাতে জেগেছিল, পড়তে বসছিল। আহনাফ সেই দিকে খেয়াল না করে নিজের কাজ করে। আহনাফ, কথা বলছো না কেন? এমন তাড়াহুড়ো করছো কেন? কই যাবে? কাল দেশের বাইরে যাচ্ছি। আমরা 3জন ডাক্তার 1 মাসের জন্য বাইরে যাওয়ার সুযোগ পাইছি। স্পেশাল ট্রেনিং পাবো আমরা। যেতে হবে না প্লিজ, তোমাকে ছাড়া কিভাবে থাকবো? রুমাইশা আহনাফের শার্টের হাতা ধরে টান দেয়। আহনাফ নিজের হাত ছেড়ে দিয়ে রুমাইশাকে বিছানায় বসায়, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলে। তার আগেই রুমাইশা হাতটা ঝাটকা মেরে ফেলে দিয়ে বলে, এই, আমাকে কি ছোট বাচ্চা পাইছো? আমার মাথায় হাত বুলিয়ে দাও কেন? তুমি কোথাও যাবে না মানে যাবে না। এই 3 মাস তোমার সাথে থেকে অভ্যাস হয়েছে। পাগলামি করো না, আমি এত বড় সুযোগ হাতছাড়া করতে পারবো না। এসে অনেক ভালোবাসা দিব, প্লিজ বাধা দিও না। এখন যেতে হবে। এত রাতে? হয়েছে। রুমাইশা আহনাফের গলা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আহনাফ ভেবাচেকা খেয়ে যায়। মেয়েটা হুটহাট কি করে বুঝতেই পারে না। আহনাফ নিজেও জড়িয়ে নেয়া বলে, এবার শান্ত মেয়ের মতো ঘুমাও, পৌঁছে ফোন দিব। আর ওখানে যাওয়ার পর বেশি কথা হবে না, কারণ সারাদিন কাজেই ব্যস্ত থাকবো। তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমাদের মেয়েদের এই এক সমস্যা, সবসময় বেশি বোঝো 2 লাইন বাল। যাবোই না, যাও। সারাদিন কোলে নিয়ে বসে থাকবো। তুমি রাগ করছো কেন? আহনাফ এবার সত্যি প্রচুর রেগে যায়। রুমাইশাকে নিজের কাছ থেকে সরিয়ে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। 2 মাস পরে। রুমাইশা, তুমি প্রেগনেন্ট? রুমাইশা, তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এটা বুঝতে পারলে না? যাই হোক, আসল কথায় আসি, বেবি নষ্ট হয়েছে। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার বেবি আসবে কই থেকে? আমি তো। হ্যাঁ, এটা তো আমিও ভাবতেছি। আমি তো শুয়েছিলাম, তুমি অবিবাহিত। হেই, তোমার বয়ফ্রেন্ডের কোনো কেস এখানে আছে নাকি? তোমরা মেয়েরা ও না। এসব কি বলছেন? দেখেন, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আর আমি বিবাহিত। ডক্টর আহনাফ শাহরিয়ারের ওয়াইফ আমি। কি? আনহাফ বিয়ে করেছে? কিন্তু তাহলে এত কেয়ারলেস হলে কিভাবে? স্টুডেন্ট থাকাকালীন বেবি কনসিভ করছো কেন? আর বেবিটা তোমাদের ভুলের জন্য নষ্ট হয়েছে। এমনটা হতে পারে না। রুমাইশা মুখে হাত দিয়ে কেঁদে ওঠে। সকালে ক্লাসে আসার পর অতিরিক্ত পেট ব্যথার জন্য ডক্টর রাহির কাছে আসে। তারপর কিছু চেক আপ করে জানতে পারে রুমাইশা 2 মাসের প্রেগনেন্ট, আর বাচ্চাটা নষ্ট হয়েছে তাদের ভুলের জন্য। রাহি কিছুটা চিন্তিত হয়ে বলে, বুঝলাম না, কাঁদছো কেন? কি হতে পারে? না বলবা? আমার তো এরকম গন্ডগোল লাগছে। থামো, আনহাফ হসপিটাল আছে, ওকে ফোন দিচ্ছি। না না, প্লিজ ম্যাম, ফোন করবেন না। আনাফ জানতে পারলে আমাকে মেরে ফেলবে। রাহি ফোন না করে মেসেজ করে আনহাফকে আসতে বলে। রাহি একবার রুমাইশার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে সত্যি করে বলো তো, তোমাকে এমন নার্ভাস লাগতেছে কেন? আনাফ আমাকে মিথ্যা বলছে। তার মানে সেই রাতে বিজয় আমার সাথে। রুমাইশা এবার জোরে কেঁদে ওঠে। বাচ্চা নষ্ট হওয়ার জন্য সে কষ্ট পাচ্ছে। বাচ্চাটা যদি অন্য কারো, সেটা ভেবেই তার কষ্ট হচ্ছে। দরজা খোলার শব্দ রুমাইশা নিজেকে গুটিয়ে নেয়। আহনাফ রুমাইশাকে এখানে দেখে ভুরু কুচকে বলে, তুমি এখানে কি করছো? আমাকে ছুবে না তুমি, আমি অপবিত্র। মানে? আহনাফ ধরতে গেলে রুমাইশা সরে যেতে চায়। রুমাইশার ব্যবহারে রাহি কিছুটা অবাক হয়। আহনাফ এবার ধমক দিয়ে বলে, কি সমস্যা? আমার থেকে দূরে যাচ্ছ কেন? আর তুমি রাহির কাছে কি করছো? রাহি কি হয়েছে, ডাকলি কেন? তুই বিয়ে করছিস? একবার তো জানালি না। যাই হোক, তোর বউয়ের 2 মাসের বেবি নষ্ট হয়েছে, আর সেটা শোনার পর থেকে এমন কান্না করতেছে।
তোদের মাঝে কি ঝামেলা হয়েছে? ও বাট বেবি আসার কথা না তো, ভালো করে চেক আপ করছিস? এই দেখ রিপোর্ট। আনহাব রিপোর্ট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে, তারপর হাত দিয়ে রিপোর্ট দেখে রুমাইশাকে হালকা হয়ে জড়িয়ে ধরে বলে, বাচ্চা নষ্ট হয়েছে এটা নিয়ে এমন কান্না করতে হবে নাকি? তোমার বয়স কম, এসব নিয়ে চিন্তা করো না তো। যাও, তুমি এখন বাসায় যাও। আর্নব, তুমি তো 1 মাস আগে দেশে আসছো, তাহলে আমি 2 মাসের প্রেগনেন্ট কিভাবে হতে পারি? আবার আনহাব রুমাইশাকে ছেড়ে দেয়। রুমাইশা ভয় পেয়ে শক্ত করে শার্ট আঁকড়ে ধরে। রুমাইশা আবার বিড়বিড় করে বলে, এর আগে তুমি তো আমার কাছে আসো নাই আহনাফ, তাহলে সেদিন কি বিজয় ওরা আমার সাথে কিছু করেছিল? তুমি আমাকে মিথ্যা বলছো কেন আহনাফ? আনহাব তোদের কাহিনীটা আমাকে বলবি? আরে কিছু না, মেডিসিন লিখে দে, ও অসুস্থ। আমি এখন ওকে নিয়ে বাসায় যাচ্ছি, তুই স্যারকে বলে দে আমি আজ আসবো না আর। প্রায় 30 মিনিট পর আনহাব রুমাইশাকে নিয়ে বাসায় আসে। রুমাইশা এখনও জড়িয়ে ধরে কান্না করতেছে। আনহাব রুমে রুমাইশাকে বসিয়ে পানি এনে দেয়। এটা খেয়ে নাও, আমি বলছি সব। তুমি আমাকে মিথ্যা বলছো কেন? আমি মরে যাবো আহনাফ, আমার শরীরে অন্য কারো স্পর্শ। বেশি বোঝো কেন? এটা আমার সন্তান ছিল, আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করার সাহস পাইনি। পাগলামি কেন করছো? তুমি মিথ্যা বলছো। আগে কান্না থামাও, এটা বলো সেদিন তোমার জামা কে চেঞ্জ করাই দিছে? রুমাইশা কান্না করা বন্ধ করে আনহাবের দিকে তাকায়। আনহাব ফোন বের করে বেশ কিছু ছবি দেখায়। সেটা দেখে রুমাইশা কান্না বন্ধ করে রেগে যায়। রাগী কণ্ঠে বলে, নির্লজ্জ, এইসব পিকেও ওঠায় নাকি? আর আমাকে এইসব বিষয়ে বলো নাই কেন? আমার সরলতার সুযোগ নিছো। এজন্য বলি নাই, ভাবতে আমি জোর করছি। তুমি নিজেই তো ছবি দেখলে কিভাবে আমার ইজ্জত হরণ করছো তুমি। চুপ, একটা কথা বলবা না। তোমার জন্য আমার বাচ্চা। রুমাইশা আনহাফের গলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। আনহাফ মুচকি হাসে। একটু আগে মেয়েটা কান্না করতেছিল কেন, আর এখন করতেছে, এর কারণ কি? আনহাফ বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, 2 মাসে বুঝতে পারো নাই বেবি আসছে? মানে কতটা কেয়ারলেস তুমি বুঝছো? পরে তোমার সাথে আমার এক হওয়া, মেডিসিন নেওয়া, সব মিলে বেবিটা নষ্ট হয়েছে। আমি বুঝতে পারি নাই। তা পারবে কেন? আমার সাথে ঝগড়া করতে হলে খুব পারো। এই 1 মাস জ্বালিয়ে মারছো আমাকে। এইভাবে বলছো কেন? আনহাফ রুমাইশাকে হাতের ইশারায় নিজের পাশে শুইতে বলে। রুমাইশা তাড়াতাড়ি এসে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। আনহাফ একটু জোরে হেসে দিয়ে বলে, এমনভাবে দৌড়ে আসলে যেন আমি কাছে আসতে দেই না, আর একটা সুযোগ পেয়ে দৌড়ে আসলে। তুমি আমার কাছে পুরনো হবে না, সবসময় নতুন থাকবে। নতুন জিনিসের প্রতি আগ্রহ মানুষের বেশি থাকে, তাই তোমাকে সবসময় নতুন রূপে দেখবো। তা এত ভালোবাসা কই থেকে জন্ম নিল? আর এত দুর্বল কেন তুমি? প্রথম দিন আমাকে দেখা মাত্র চোখে পানি। বুঝবা না, ওটা নাটক ছিল। আমি এতটাও দুর্বল না। কিছু ছেলে আছে যারা চায় মেয়েরা তাদের জন্য কাঁদুক, আর কিছু ছেলে আছে এসব পছন্দ করে না। তো তুমি চোখের পানি সহ্য করতে পারো না, আর সেটাই আমি কাজে লাগাইছি। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? তোমার বুকেই তো ঘুমাই। আনহাফ আর রুমাইশা কথা বলতে বলতে রুমাইশা আনহাফের বুকে ঘুমিয়ে যায়। সময় চলমান কেটে যায় 17টা বছর। রুমাইশা চট্টগ্রামে একটা হসপিটাল নিয়োগ আসছে বর্তমানে, আর আনহাফ নিজেও বদলি নিয়ে চট্টগ্রাম চলে আসছে। রাহুল, আনহাফ সবাই এখন এক বাড়িতেই থাকে। আনহাফ আর রাহুলের ছেলে রুদ্র শাহরিয়ার। রাহুল আর ঋতুর দ্বিতীয় সন্তান হুমায়রা বর্তমান বয়স 3 বছর। রুদ্রের বয়স 4 বছরের ছোট। ড্রয়িং রুমে সবাই বসে আছে। এমন সময় রুদ্র ফ্যামিলি অ্যালবাম নিয়ে বসে। মাম্মাম, তোমার আর বাবাইয়ের বিয়ের সময় আমাকে কই রাখছিলে? রুমাইশা ভুরু কুচকে ফেলে। তাকে আবার কই রাখবে? জন্ম তো হয়নি তখন তার। তাছাড়া ওদের বিয়ে কোনো ছবি নেই। হুট করে একদিন দুজন বউ বর সাজিয়ে কিছু বিয়ের স্মৃতি হিসেবে রেখে দেয়। রুমাইশা রাগ নিয়ে বলে, তখন তোমার জন্ম হয়নি রুদ্র, সেজন্য আমাদের সাথে তোমার ছবি নাই। আচ্ছা, দাদুনি বিয়ের সময় কি বাবাই হয়েছিল? রুদ্রের দিকে একবার সবাই নজর দেয়। আর্নাব বসে বসে মাথা নিচ্ছে। রুমাইশা তাকে কয়েকদিন থেকে বড্ড জ্বালাচ্ছে, সেজন্য নিজের রুদ্রকে এসব শিখিয়ে দিচ্ছে সে। রুমাইশা কিছুটা ধমক দিয়ে বলে, না, তখন তোমার বাবাই ছিল না, আরো অনেক পরে তোমার বাবাই হয়েছে। তাহলে দাদুনির বিয়ের সময় বাবাই কই থেকে আসলো? বলো, তুমি আমাকে কই লুকিয়ে রাখছিলা? কেন তোমার বিয়ের সময় আমাকে সাথে নেওনি? বাবাই, আমি তোমাকে নিতে চাইছি, কিন্তু তোমার মাম্মাম বলছে তুমি ছোট, সেজন্য সাথে নেইনি। আহনাফ, কি বলছো? তখন তো ওর জন্মই হয়নি। মামুনির সাথে তোমার ছবি আছে, কারণ মামুনির বিবাহ বার্ষিকীর ছবি এসব। বাবাই, মাম্মাম আমাকে নেয়নি। মাম্মাম অনেক পচা। হ্যাঁ সোনা, মাম্মাম অনেক পচা দেখছো, তোমাকে বিয়ের সময় নেইনি। চলো, তুমি আর আমি থাকবো না। রুদ্র, চুপ করো। বললাম তো তখন তোমার জন্ম হয়নি, তুমি অনেক পরে হয়েছো। তোমার যখন বিয়ে হবে তখন তোমার বাবুরও ছবিতে থাকবে না। আমি কি তোমাকে বিরক্ত করি মাম্মাম? কেন? তাহলে আমি এই ছবিতে নাই কেন?
রুদ্র কথাটা বলে মাটিতে গড়াগড়ি শুরু করে দেয়। 7 বছরের বাচ্চা যদি এমন করে তাহলে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। রুদ্রের কান্না দেখে হুমায়রা রুদ্রের কাছে এগিয়ে এসে বুকে ওঠে, তারপর বুকে প্রসাব করে রুদ্রের মতো কাঁদতে থাকে। রুদ্র যেসব দেখে জোরে কেঁদে দেয়, এবার সবাই হেসে ওঠে। রুমাইশা উঠে হুমায়রাকে কোলে নেয়, সেটা দেখে রুদ্র বলে, বাবা এই দেখছো, মাম্মাম হুমায়রাকে কোলে নিচ্ছে। আমি কাঁদছি, আমাকে কোলে নেয়নি। মাম্মাম আমাকে ভালোবাসে না। রুদ্র, তুমি বড় আর হুমায়রা ছোট, সেজন্য ওকে কোলে নিলাম। এখন চুপচাপ উঠে খাওয়া দাওয়া করবা, চলো। এসব কান্নাকাটি দেখার ইচ্ছা আমার নেই। ছুটির দিন এই ছেলের জন্য শান্তিতে থাকতে পারি না। বউ ছেলেকে সামলাবে নাকি এখন আমি ছেলের মতো কান্না শুরু করব? আহনাফের কথায় রুমাইশা বিরক্ত হয়। একটাকে সামলাতে পারতেছে না, আর এখন বড় গাধা এসে হাজির। আহনাফ কানে কানে বলে, বেশি না, একটা কিস দাও, তাহলে রুদ্রকে থামিয়ে দিচ্ছি। বুড়ো হয়েছে তাও এসব ঢং শেষ হয়নি, তাই না? আমার সামনে থেকে সরো। আহনাফ এবার রুদ্রের পাশে গিয়ে রুদ্রের মতো মাটিতে উপর হয়ে কান্না শুরু করে দেয়। সবাই থমতো খেয়ে যায় আহনাফের কাণ্ডে। রুদ্র বাবাইয়ের কান্না দেখে এবার চিল্লিয়ে কান্না করে। আহনাফ তার মম আর ড্যাড এর দিকে তাকিয়ে কান্না শুরু করে দেয়। মম, তুমি তোমার বিয়ের সময় আমাকে সাথে নাওনি কেন? আমি কি খুব পচা ছিলাম? আমাকে কেন নাওনি মম? মালিয়া খান হা হয়ে যায়। সবাই ভাবে রুদ্রের সাথে আহনাফের মাথা খারাপ হয়ে গিয়েছে। রুমাইশা নিজের মাথা বাড়ি দিয়ে বলে, রুমাইশা নিজেও মাটিতে বসে নেখা কান্না শুরু করে দিয়েছে। রুদ্র মাম্মামের কান্না সহ্য করতে পারে না, সেজন্য মাম্মামের কাছে এসে গলা জড়িয়ে ধরে। আহনাফ রুদ্রকে দেখিয়ে নিজেও এসে গলা জড়িয়ে ধরে। আহনাফের মা বাবা সুরসুর করে সেখান থেকে কেটে পড়ে, আর রেখে যায় সুখের হাসি। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।